এই ভুল যেন আর না হয়। হ্যাঁ, এখন হচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, গত ক্লাসে আসলে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, যেহেতু রেকর্ড ছিল না, তো তারপরে আমার মনে হয় যে কিছু বিষয় আপনাদের মাথায় আছে আর কি। তো তারপরে আমি একটু দেখাই যে আবার কিভাবে আমরা করব। তো আমরা যে কোনো নিশের উপরে এখন সিড কিওয়ার্ড কিন্তু বের করতে পারি, মানে আমাদের যে প্রাইমারি যে কাজটা আছে। তো আমরা যে কোনো ওয়েবসাইট, যেরকম কতদিন আমরা নিয়েছিলাম দি কিচেন ডট কম, তাই না? আমরা গুগল থেকে দি কিচেন ডট কমটা নিয়েছিলাম। কারণ আমার যদি ক্লায়েন্ট দেয় কিচেন রিলেটেড কিওয়ার্ডের কাজ, তাহলে আমরা কি করবো, যে হাউ টু ধরেন মেক সালাদ লিখে এখানে সার্চ দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করবো, এখানে যে ডোমেন থাকবে, মানে কিচেন রিলেটেড ডোমেন যেটা আমার মনে হবে, সেই রিলেটেড একটা ডোমেন আমি ওপেন করব, করে তার এখান থেকে অ্যাড্রেসটা কপি করে ফেলবো, যে দি কিচেন ডট কম, ঠিক আছে? কপি করে এই যে ডোমেন ওভারভিউ, এখানে যে আমি জাস্ট বসাই দেবো, তাই না, দিয়ে সার্চ। একটু আসুন। ওকে, এইবার দেখেন আমরা এখানে যে কাজটা করব, আমাদের যে অর্গানিক কিওয়ার্ডের অপশনটা আছে, এখান থেকে ভিউ ডিটেলস এ ক্লিক দিয়ে দেবো, তাই না? এভাবে তো করছিলাম আমরা। সো ভিউ ডিটেলস এ ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদেরকে লিঙ্কডইন নিয়ে কোনো ক্লাস আমি দেখাইছিলাম, বা লিঙ্কডইন আইডি ক্রিয়েট করার বিষয়ে কি কিছু বলছিলাম? ক্রিয়েট, আমি আগে ক্রিয়েট করাটা জরুরি, এবং লিঙ্কডইন আইডিটা, হ্যাঁ, এখন আমি প্রফেশনাল সেটআপ গুলো দেখাই দিব, বাট ক্রিয়েট করা তো আপনাদের এন্ডে। আর একদমই ইজি, জাস্ট একটা অ্যাপ নামাই নিয়েন লিঙ্কডইন থেকে। অ্যাপ নামা, যে ইউজার আইডি বা ইমেল পাসওয়ার্ড এগুলো যেভাবে যে ক্রিয়েট করতে হয়, একটা ফেসবুক আইডি যেমন ক্রিয়েট করেন, জাস্ট আপনারা ক্রিয়েট করেন নিজের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, না মানে যে নাম আছে ওই নাম দিয়ে, ওই ডেট অফ বার্থ দিয়ে, আর হচ্ছে একটা সুন্দর প্রোফাইল পিকচার ইউজ করবেন। আর কাভার ফটোটা দেখবেন ক্যানভাতে প্রচুর টেমপ্লেট আছে, লিঙ্কডইন কাভার ফটোর টেমপ্লেট ক্যানভাতে পাবেন। হ্যাঁ, আইডি কার্ড নিয়ে আপনি অ্যাজ এ স্টুডেন্ট ক্রিয়েট করবেন, দেখবেন স্টুডেন্ট হিসেবে ক্রিয়েট করার একটা অপশন আছে, ঠিক আছে? আপনি খোলার সময় দেখাবেন যে আপনি কি স্টুডেন্ট নাকি আপনি হচ্ছে প্রফেশনাল। আপনি স্টুডেন্ট হিসেবে করবেন আমার। না না না, একটাই। হ্যাঁ, সেটা কি সচল? তাহলে ওটা বাদ দিয়ে দিতে হবে, অথবা ওইটা মডিফাই করতে হবে। একই সাথে দুইটা চালাতে পারবেন না। কারণ দেখেন, আমরা লিঙ্কডইন দিয়ে একটা হিউজ জব মার্কেট ধরতে পারবো, হিউজ। লিঙ্কডইনে বর্তমানে পৃথিবীর মানে মার্কেট প্লেসের পরে যদি কিছু থেকে থাকে, বা মার্কেট প্লেসের পরে বলবো না আমি, মার্কেট প্লেস আসলে পপুলার অনেক, কিন্তু পৃথিবীর যত হাই ডিমান্ডিং জব আছে, যত হাইয়েস্ট পেইড জব আছে, সব লিঙ্কডইনের থ্রুতে এখন কিন্তু পাওয়া যায়। তো যার লিঙ্কডইন প্রোফাইল যত বেশি প্রফেশনাল, যার যত বেশি স্মার্ট, সে ওই জায়গাটায় তত বেশি আগায় থাকবে। কারণ আমাদের একটা হিউজ জায়গা কিন্তু এরপরে অ্যাপ্লাইং এ যাবে। আপনি যদি রেডি না হন, আপনি কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন না। দেখবেন আপনার ব্যাচমেটের হয়তো দুইজনে অ্যাপ্লাই করতেছে, আপনি বসে আছেন। তো এটা হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য লিঙ্কডইনটা আমরা খুব প্রফেশনাল রেডি করব। আমি জাস্ট এটা নিয়ে আপনাদের একটা ক্লাস নেবো আর কি। জাস্ট আমি এগুলো একটু গুছাই নিয়ে আমি একটা ডেডিকেটেড ক্লাস নেবো আর কি। তো যাই হোক, তো এখন দেখেন আমাদের এইখানটাতে অ্যাডভান্স ফিল্টারে যাওয়ার আগে আমরা ভলিউমটা বসাই দিব, ভলিউমটা মডিফাই করব। ফ্রম 200 টুতে ফাঁকা মানে ম্যাক্সিমাম রেখে দিলাম। এখানে কিন্তু মিনিমাম সার্চ ভলিউম এটা চেঞ্জ হতে পারে ক্লায়েন্ট ভেদে। অনেক ক্লায়েন্টের চাহিদা থাকতে পারে যে আমার মিনিমাম 500 দিয়ে করো, অনেকের চাহিদা থাকতে পারে 1000 দিয়ে করো। সো যে যেভাবে বলবে আপনি সেটাই এখানে বসাবেন। আর কারো যদি ম্যাক্সিমামের টার্গেট থাকে, তাহলে ম্যাক্সিমামটা আপনি টার্গেটে ফেলাতে পারেন। আর যদি না বলে, তাহলে দরকার নেই। ঠিক আছে? ওকে।
দেখেন লিঙ্কডইন দিয়ে ভালো ইটি করে, যেরকম কালকে একজন দেখলাম জব পেয়ে কাতারে চলে গেছে, লিঙ্কডইনের থ্রুতে রিমোট জব পেয়ে কাতারে চলে গেছে। ঠিক আছে, মানে ওই বিদেশিরা যখন ভালো কাউকে পায় ওরা কিন্তু স্পন্সর করে তাদের ওখানে নিয়ে যায়। তো যদি পান এভাবে করে কারো যদি বিদেশ দেশ যাওয়ার ইচ্ছা থাকে, আর বর্তমান যে অবস্থা আস্তে আস্তে যাওয়া যাবে আর কি। হ্যাঁ, মানে এটা অবাস্তব না এখন, মানে রিমোট জব করতে করতে অনেকে সেই দেশে শিফট হয়ে যাচ্ছে। তো সে সুযোগ আছে, বা আমি সে বিদেশ গেলাম বা না গেলাম, সে বাংলাদেশে বসে বাড়ি বসেই কাজ করলাম, কিন্তু সেই জায়গার জন্য আমাদের প্রিপারেশনটা নিতে হবে। কারণ আমি আপনাদের মাঝে দেখাইছিলাম মনে হয় আমার ২টা অলরেডি রিমোট জবের ইন্টারভিউ এসেছিল। ওই যে আমি জাস্ট ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, পরে আর সময় সুযোগের মধ্যে আসলে অ্যাটেন্ডও করা হয়নি। তো অ্যাপ্লাই করলে এখন কিন্তু রেসপন্স আসার পসিবিলিটি প্রচুর, কারণ প্রচুর পরিমাণে হায়ারিং চলতেছে বা চলে এখন। ওকে, তো এই পর্যন্ত তো আমরা জানি। এরপরে আমরা যেটা করেছিলাম অ্যাডভান্স ফিল্টার ইউজ করছিলাম। অ্যাডভান্স ফিল্টার ইউজ করার মেইন কারণ ছিল দুইটা, যে আমরা কিওয়ার্ড আসলে দুই ভাবে এটা রিসার্চ করতে পারি। একটা কি বাইং কিওয়ার্ড, আর একটা কি ইনফরমেটিভ কিওয়ার্ড, তাই না? মনে আছে তো? সো বাইং কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করব, ইনক্লুড কিওয়ার্ড, এখানে কন্টেইনিং থেকে কি করব, বিগিনস উইথ করব, তাই না? বিগিনস উইথ, এখানে আমরা কি বসাবো, বেস্ট। এই তো অনেকেরই মনে আছে, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো। তাহলে যে কিওয়ার্ড গুলো আসবে এগুলো সব বাইং কিওয়ার্ড। আপু পিছনে খেয়াল করতেছেন? আপনি কি আপনার ল্যাপটপ নিয়ে বসে আছেন? ল্যাপটপ আপাতত বন্ধ করে রাখেন, ওর ল্যাপটপ কিছু হলে ঠিক করা যাবে না। ঠিক আছে, এখানে না দেখলে কিছুই বুঝতে পারবেন না কিন্তু। ওকে, তাহলে আমরা অ্যাডভান্স ফিল্টার থেকে কি বসালাম, এখানে বেস্ট বসাই দিলাম। তাহলে আমরা এখানে বেস্ট বসানোর কারণ কি, যাতে করে আমরা বাইং কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেই কারণে এখানে বেস্ট বসানো। আপু এই পর্যন্ত কি আপনার মনে আছে এই যে কিওয়ার্ড কিভাবে আমরা এক্সপোর্ট করেছিলাম? মনে আছে? আচ্ছা, এরপরে আমরা এখন কি করতেছি বলেন তো? হ্যাঁ, ওই যে আপনি এই খেয়াল করতেছেন না, এটা কিন্তু ছুটে যাবে, ঠিক আছে? এই জন্য এদিকে মনোযোগ দেন, ক্লাসের পরে আবার এটা ঠিক করেন। তো অ্যাডভান্স ফিল্টারে এসে ইনক্লুড কিওয়ার্ড বিগিনস উইথ, আর এইখানে বক্সের ভিতরে বেস্ট বসালাম, বসে অ্যাপ্লাই করলাম, যাতে করে আমরা সব বাইং কিওয়ার্ড গুলো এখন পেতে পারি। তো দেখেন আমার বাইং কিওয়ার্ড গুলো সব চলে আসছে, আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট দিলে আমার কিন্তু বাইং কিওয়ার্ড গুলো এক্সপোর্ট হয়ে যাবে। যে আপনার হবে কিভাবে তো? আপনার কি টুল আছে এখনো? ফ্রিতে তো হবে না, আপনি ওই ফ্রিতে ট্রাই করছিলেন, ওতে তো শুধু একটা ক্লিক পর্যন্ত যে পরে সব লক, আর কিছু দেখাবে না। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা তাহলে এক্সপোর্ট করে ফেললাম। আর এখানে আরেকটা যে কাজ করব, আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, তাই না? সো ইনফরমেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা ধরেন বাইং কিওয়ার্ড আর ইনফরমেটিভ কিওয়ার্ড আসলে কেন প্রয়োজন হয়? বাইং কিওয়ার্ড মোস্টলি দরকার হয় হলো অ্যাফিলিয়েট টাইপ যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলোতে বাইং কিওয়ার্ড গুলো প্রচুর ইউজ হয়। কারণ মানুষ এই কিওয়ার্ড গুলো দিয়ে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানা বা কেনার উদ্দেশ্যে সার্চ করে। তো অ্যাফিলিয়েট টাইপ সাইট গুলো আসলে কি করে, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে, তাই না? আমরা ইউটিউবে দেখি না, মানে বিভিন্ন চ্যানেলে আপনার বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে। ওরা কিন্তু নিজে বিক্রি করে না ওটা, ওরা রিভিউ করতেছে, এবং রিভিউর উপরে ওরা কি পায়, কমিশন পায় বা টাকা পায়। ওটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাফিলিয়েট। বাট ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইটে তো সরাসরি কেউ কিছু বলে না, এখানে কন্টেন্ট আকারে রিভিউ করা থাকে, এবং ওইখানে প্রোডাক্ট কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকে। সো যে ওই রিভিউ পড়বে বা যার যে প্রোডাক্টটা পছন্দ হবে সে ওই লিঙ্কে যে প্রোডাক্টটা কিনে নিয়ে আসবে। আর প্রোডাক্টটা কিনলে যে ওয়েবসাইটের থ্রুতে ওই যে লিঙ্কে যে কিনে নিয়ে আসলো ওই ওয়েবসাইট একটা কমিশন পায়। তো এই জন্য প্রচুর পরিমাণে সাইট কিন্তু অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, এবং অ্যাফিলিয়েট আসলে মজা কি জানেন? ধরেন আমি একটা অ্যাফিলিয়েট সাইটে যদি উদাহরণ দেখাই, বিশেষ করে যারা অ্যামাজনের অ্যাফিলিয়েট করে, মজা মানে কয়েক দিক দিয়ে আছে। আর আমরা এই কোর্স শেষ করলে মানে নিজেও অ্যাফিলিয়েট করতে পারবো, ঠিক আছে? মানে আমরা এমন প্যাটার্নে শিখবো, আমি চাইলে যদি নিজে, আমি কারো কাজ করব না, নিজে একটা ওয়েবসাইট বানায় আমি অ্যাফিলিয়েট করব, সেটাও সম্ভব। ঠিক আছে, তো মনে করেন এই যে এই আমি সার্চ করলাম এখানে বেস্ট কিচেন নাইফ, তো এখানে একটা ওয়েবসাইটে এই কিচেন নাইফের রিভিউটা আসছে।
তো এখন যদি আমি অ্যামাজনে ধরেন এই প্রোডাক্টটা দেখে আমার পছন্দ হলো সবকিছু, অ্যামাজনে যাবো আমি কেনার জন্য, তাই না গেলাম। তো এখন এইখানটাতে এসে আমি যদি বাই নাও করি বা আমি যদি এই প্রোডাক্টটা কিনি, তাহলে কি হবে, এই ওয়েবসাইটের ওনার একটা কমিশন পাবে, তাই না? এটা তো অ্যাফিলিয়েটেড সিস্টেম। এখন আরো মজা কি জানেন, আমি আগামী 24 ঘন্টা যাই কিনবো সব কমিশন পাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, না অ্যামাজনের ক্ষেত্রে এটা হলো মজা, যে আগামী 24 ঘন্টা আমি যা কিনবো সব ওর কমিশন, অ্যামাজন থেকে। হ্যাঁ, ওর একটা রিওয়ার্ড অ্যামাজন দিচ্ছে। এবং ধরেন ও প্রোডাক্ট কেনার জন্য গেছে এইটা, বাট এইটা কিনলো না, অন্যরকম 10টা প্রোডাক্ট কিনলো, তার কমিশনও কিন্তু পাবে। হ্যাঁ, এই এই জন্য অ্যামাজনের অ্যাফিলিয়েট এত বেশি জনপ্রিয়। যেরকম আমার একটা সাইট ছিল, আমি ওই সাইটে কাজ করতাম বেবি নিশ নিয়ে, মানে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আর কি কাজ করতাম। তো আমি ওই যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে বা অ্যাফিলিয়েট করে তাদের প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন হাতে থাকে অ্যামাজনের সেল কয়টা হলো এটা দেখার জন্য। তো স্বাভাবিকভাবে আর ঘুম ভেঙে আমি ফোন নিয়ে আমি দেখতেছি যে কি কি সেল হলো, কয়টা হয়েছে। তো আমি দেখি 6টা অর্ডার হয়েছে। তো আমি দেখছি 6টার একটাও আমার ক্যাটাগরি না, এই একটা আমার ক্যাটাগরির আর 5টা অন্য ক্যাটাগরি। তো আমি বলছি তাহলে কি সেল হলো দেখি। তো দেখি একজন অর্ডার করছে ওই যে রিং স্লিং নামে একটা প্রোডাক্ট আছে। রিং স্লিং হলো যে বাচ্চাদের দেখবেন ওই যে কর্মজীবী মায়েরা বুকের সাথে এটা এভাবে ঝুলায় নাই, ওটা রিং স্লিং বলে আর কি। তো রিং স্লিং একটা সেল হয়েছে $49 দাম, আর 5টা সেল হয়েছে কুকুরের খাবার। আমার ওয়েবসাইটে কিন্তু কোনো কুকুরের খাবার নেই, মানে বাচ্চাদের ওয়েবসাইট। তো তো কুকুরের খাবার অর্ডার করছে 600 কত ডলার 5টা। মানে বুঝতে পারতেছেন, মানে অ্যামাজনে তো আসলে মানুষ ডেইলি কেনাকাটা করে, যারা করে। তো ওরা কি হয়, একবার সাইটে ঢুকলে ওরা অনেক রকমের প্রোডাক্ট অর্ডার করে। তো দেখেন, বাচ্চার প্রোডাক্টের সাথে 5টা কুকুরের খাবার কিনলো। তো এই প্রোডাক্টের দাম $49, আর বাদ বাকি সেল হয়েছে আরো $650। ঠিক আছে। তো ধরেন আমার ওই 6টা প্রোডাক্টে মোটামুটি কমিশন আসছিল অ্যারাউন্ড $30 মতো। তো পার ডে যদি এরকম $20-30 করে কমিশন আসে, তাহলে মাসে তো $1000 এমনি ঢুকে, তাই না? মানে আমি কমের হিসেবে বললাম এটা। তো এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে মানে হরহামেশাই এটাই ঘটে, যে একটা প্রোডাক্ট কিনতে আসছে আরো 10টা 20টা অর্ডার দিয়ে চলে গেছে। তো এই কারণে অ্যামাজন অ্যাফিলিয়েটে প্রচুর পরিমাণে আর্নিং হয়। এবং এই সাইট গুলোর দামও অনেক, মানে বিক্রি করার সময় আপনি যদি এই সাইট গুলো বিক্রি করে দেন, দেখা যাবে সাইট আর্নিং করতেছে $1000 পার মান্থ, এবং এটা লাস্ট 3 মান্থস অর 4 মান্থস বেশ স্টেবল আছে। ওটা সেল করে দেওয়া যায় মনে করেন $20,000 এর উপরে সেল হয়েছে। মানে এগুলো প্রপার্টি হিসেবে সেল হয়, তো যেহেতু আর্নিং আছে, তো দেখা যায় একটা সাইট বানায় 15 গুণ 20 গুণ দামে বিক্রি করে দেওয়া যায়। অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট করতে হয় অ্যাফিলিয়েটের জন্য প্রত্যেক প্ল্যাটফর্মে। হ্যাঁ, 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 অ্যাফিলিয়েট বাংলাদেশ থেকে অ্যাভেলেবল। বাংলাদেশে অ্যামাজন অ্যাভেলেবেল না হলেও অ্যাফিলিয়েট অ্যাভেলেবেল। যাই হোক, তো এখন তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট করলাম। এরপরে ইনফরমেটিভ কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো কি করব, ইনপুট কিওয়ার্ড এখানে কি করব মনে আছে? এখানে বিগিনস উইথ থাকবে না, এখানে থাকবে কন্টেইনিং। এবার এখানে কি কি বসাবো, হাউ, হোয়াট, when, where, which, do, did, does, মানে টিপস ট্রিক্স, মানে যেগুলো আর কি ইনফরমেশনের সাথে যায়। তো ওইগুলো আমরা জাস্ট এখানে অ্যাড করে দেবো, একটার পর একটা কমা দিয়ে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। দিলে আমার কিন্তু লিস্টে চলে আসবে সব। আব্দুর রহমান ভাই, গোল কয়টা দিয়েছেন কালকে? হ্যাঁ, তা গোল দিতে পারলেন না, তাহলে আর কি হলো? ওহো, এই জন্য ফুটবল খেলা আমার খুব অপছন্দ, এই কারণে মানে যে কোনো ভাবে ওকে একটা গা গুতো লাগবে। যাই হোক, ক্লাস। ঠিক আছে। ওকে, সো আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড চলে আসছে। এখন আমরা কি করবো, এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলে আমার কিন্তু এই কিওয়ার্ড গুলো এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা তো দেখছিলাম যে কিভাবে আমরা এগুলো শর্ট আউট করে ফেলবো। তো এই পর্যন্ত আমাদের জানা আছে।
বাইং কিওয়ার্ড এবং ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা কিভাবে বের করব এবং এক্সপোর্ট করব কিভাবে, এইটুকুই জাস্ট আমাদের কমপ্লিট। এখন আমরা বলছিলাম যে আমাদের এই যে কিওয়ার্ড গুলো এই পর্যন্ত আমি নামালাম, এগুলো হলো সব সিড কিওয়ার্ড, মানে এগুলো হলো কিওয়ার্ডের বীজতলা। তো এই সিডের ভিতর থেকে আমরা এখন বাছাই করব এমন কিছু কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো নিয়ে আসলে ওয়েবসাইটে কাজ করলে গুগলের টপ 10 এ র্যাঙ্ক করা সম্ভব। কারণ আমরা জানি কি যে গুগলের টপ 10 এ যদি আমরা র্যাঙ্ক করতে পারি তাহলে সবচেয়ে বেশি বেনিফিট, তাই না? কারণ আপনি নরমালি হিসাব করেন যে আমরাও কোনো সার্চের সময় আমরা কিন্তু সেকেন্ড পেজে কম যাই, ঠিক কিনা? সেকেন্ড পেজ বা থার্ড পেজ আমরা কম যাই, আমরা সবসময় ফার্স্ট পেজে থাকি এবং টপ 3 এর ভিতরেই আসলে রেজাল্ট খোঁজার চেষ্টা করি। আর ম্যাক্সিমাম হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আমরা সেকেন্ড পেজে যাই। তো আমাদের প্রাথমিক টার্গেট হলো একদম গুগলের ফার্স্ট পেজে চলে আসা। ক্লিয়ার? তাহলে আমরা সেই কাজের জন্য কি করছিলাম, আমরা কিওয়ার্ড গুলোকে আরো ফার্দার অ্যানালাইসিস যেটা আছে সেটা করেছিলাম। তো সেটা করার জন্য আমরা এখান থেকে কোন টুল নিয়েছিলাম? কিওয়ার্ড ওভারভিউ টুল নিয়েছিলাম। তো কিওয়ার্ড ওভারভিউ টুলে এসে আমরা যে শীট ডাউনলোড করলাম ওই শীট থেকে দু একটা কিওয়ার্ড আমরা নিই। তো এখান থেকে আমরা কি করেছিলাম, ধরেন এখানে আমরা যে কলাম গুলো দরকার না এগুলো ডিলিট করে দিই। কিওয়ার্ড সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি রাখবো, বাদ বাকি সব ডিলিট করে দিব, ঠিক আছে? সো আমরা ধরেন এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড যদি নেই, ধরেন এখানে বিভিন্ন রকম আছে, তো গজের নাম আসছিলাম ওইগুলো কই, এখানে সুন্দর করে ইয়ে করা ছিল। না 200 তো মিনিমাম, 200 নিচে যেন না হয়, উপরে যত হয় হোক। আর আমার টার্গেট হচ্ছে 200 নিচে নামবে না, এটা এনশিওর করো। হ্যাঁ, এটা নিয়ে যাও। তো মনে করেন আমরা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিই, নিয়ে আমরা জাস্ট কি করব, এটা কিওয়ার্ড ওভারভিউতে বসাবো, বসায় সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে আমরা এখানে কি কি দেখবো, আমাদের এখানে কিওয়ার্ড তো নামাইছি ভেরি ইজি, তাতে তো কোনো সন্দেহ নাই। তো আমরা এখানে এসে চলে যাব কোথায়, নিচে, মনে আছে কোথায় যাব, এসইআরপি অ্যানালাইসিসে যাব। এখানে ডোমেনে ক্লিক করব, করার পরে এখানে কারা র্যাঙ্ক করে আছে তাদেরকে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা দুইটা শর্ত বলেছিলাম যে এই কিওয়ার্ডটা যে সুপার ইজি বা বুলেট প্রুফ বা হ্যান্ড পিকড, এইটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা এই কিওয়ার্ডটা জাস্ট কিওয়ার্ড ওভারভিউর ভিতর বসে সার্চ দিলাম, দিয়ে আমরা এই নিচে এসে এসইআরপি অ্যানালাইসিসের ডোমেনে ক্লিক দিয়ে খেয়াল করব যে এখানে কোনো বিগিনিং লেভেলের ডোমেইন আছে কিনা। দ্যাট মিন্স ডোমেইন অথরিটি স্কোর 30 এর নিচে আছে এরকম কোনো ডোমেইন এখানে আছে কিনা। যদি এই শর্ত মিলে তাহলে ধরে নিব যে এটা একটা সুপার ইজি কিওয়ার্ড। অথবা আমরা খেয়াল করব যে এখানে কোনো সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করে আছে কিনা, তাই না? সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি কি বুঝি? ইউটিউব বুঝি, ফেসবুক বুঝি, টুইটার বুঝি, ইনস্টাগ্রাম বুঝি, রেডিট বুঝি, কুয়ারা বুঝি, এরকম আরো অনেকে আছে। বাট আমরা আরো একটা জিনিস দেখে চিন্তা করবো, সেটা হলো সোশ্যাল মিডিয়া গুলোর অথরিটি স্কোর দেখবেন 100 থাকবে। তাহলে এখানে দুইটা শর্তই তো মিলে গেছে, যে আমার বিগিনিং লেভেলের ডোমেনও র্যাঙ্ক করে আছে, আবার আমার এখানে কি আছে, সোশ্যাল মিডিয়াও র্যাঙ্ক করে আছে। তার মানে এই কিওয়ার্ডটা কিন্তু একটা সুপার ইজি কিওয়ার্ড। তো এই সুপার ইজি কিওয়ার্ড নিয়ে আমি কি করতে পারবো, আমার ওয়েবসাইটে যদি কাজ করি তাহলে আমি টপ 10 এ খুব সহজে র্যাঙ্ক করতে পারবো।
তাহলে আমি এখান থেকে এটা যদি বাছাই করে ফেলি, এইভাবে আমি ধরেন এখান থেকে একটা এইটা বাছাই করলাম। আরো যদি আমি এরকম 5টা বা 10টা বাছাই করি, ধরেন ক্লায়েন্ট বললো আমার এরকম 10টা সুপার ইজি কিওয়ার্ড, তাহলে আমি কি করব, ওয়ান বাই ওয়ান এক একটা করে নেব, নিয়ে এখানে অ্যানালাইসিসে যাব। এই যে আবার আর একটা নিলাম, নিয়ে সার্চ করে দিলাম, দিয়ে এইবার এর রেজাল্ট আমরা দেখব। তো একটু নিচে চলে আসবো আবার, এই যে এসিআরপি অ্যানালাইসিসে ডোমেইন অথরিটি স্কোর দেখেন, প্রথমে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করে বসে আছে, তারপরে 11 জাস্ট ডোমেইন অথরিটি সে র্যাঙ্ক করে আছে। আবার দেখেন নিউ ইয়র্ক টাইমস, এটা কিন্তু আবার সোশ্যাল মিডিয়া না, নিউ ইয়র্ক টাইমস খুব বড় ম্যাগাজিন বা ইয়ে, এরও অথরিটি স্কোর দেখেন 100, ইউটিউব র্যাঙ্ক করে আছে। তার মানে কি বোঝাচ্ছে যে এই কিওয়ার্ডটাও একটা সুপার ইজি কিওয়ার্ড, তাহলে আমরা কি করবো, এটাকেও গ্রিন করে ফেলবো। বোঝা গেল বিষয়টা? তাহলে এইভাবে করে আমরা সুপার ইজি কিওয়ার্ড গুলো খুব সহজে অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই পর্যন্ত পারা যাবে না? আমার মনে হয় পারা যাবে। এবং আপনারা জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করলে, আমার মনে হয় 2-4 বার প্র্যাকটিস করলে এই জিনিস আর ভোলার না, যদি ধারাবাহিক ভাবে করেন। এবং আমি কিন্তু একটা ক্লাস আগে দিছিলাম মনে হয়, এটা ফ্লো চার্ট বানাবেন, যে কোন কাজের পরে কোন কাজ, কোনটার ধাপ কি। হ্যাঁ, তো ওইটা বানায় রাখলে আপনি, যেটা হয় কি, যে এখন এই কাজটা করতেছি, এখন কিন্তু মনে আছে, 1 সপ্তাহ পরে আবার ভুলেও যেতে পারি, কারণ যেহেতু কাজগুলো নতুন বা একেবারে আমরা বিগিনিং লেভেল থেকে শিখতেছি। তো একটা পর্যায়ে যে মনে হইতে পারে যে আচ্ছা ওইটা তো ভুলে গেছি, তো ওইটা আবার বের করতে গেলে 2-3টা ক্লাসের ভিডিও দেখা লাগে, তো এটা কিন্তু আমার বেশ ঝামেলা। এই জন্য আপনারা যদি প্রত্যেক ক্লাসে কি কি ধাপ করলাম এগুলো একটা ফ্লোচার্ট তৈরি করে রাখেন, বাসায় গিয়ে শুধু এইটুকু কাজ করলে কিন্তু কাজ হয়ে যায়। কাজ কিন্তু বেশি সময় করা লাগে না। অনেকে বলে ভাই 5-10 ঘন্টা প্র্যাকটিস করা লাগবে না, আপনি ফ্লো চার্টটা বানান, আর যে ধাপগুলো দেখালাম ওইটা 1-2 বার করেন, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আপনি যত বেশি করবেন আপনার তত পোর্টফোলিও জমবে। আর পোর্টফোলিও জমা মানে হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু অনেক ধাপ এগিয়ে যাওয়া। ঠিক না? তো এই পর্যন্ত আমি আশা করি আপনারা পারবেন। এরপরে যে বিষয়টা আছে, যে আমরা যে বাইং কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, বাইং কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমাদের লাগবে হলো প্রোডাক্ট রিসার্চ করা। কারণ বাইং কিওয়ার্ড যেগুলো থাকবে ওর আন্ডারে তো প্রোডাক্ট গুলো দিতে হয়। ধরেন এইখানে সে ফর এক্সাম্পল যদি দেখাই, এই যে এইটার কিওয়ার্ড কি বেস্ট শেপস নাইফ, তো শেপস নাইফ এই কিওয়ার্ডে এখানে কিছু প্রোডাক্ট রিভিউ করা আছে না? মানে আপনি বলতেছেন বেস্ট শেপস নাইফ। আচ্ছা, আগে একটু এই ধারণাটা ক্লিয়ার করি, সেটা হলো যে কিওয়ার্ড গুলো নিয়ে আসলে কি করা হয়। সার্চ তো মানুষ করে, কিন্তু কিওয়ার্ডে যে আমরা রিসার্চ করতেছি, এই রিসার্চ করার পরে আসলে এটা দিয়ে কি হবে? ওয়েবসাইট তো র্যাঙ্ক করবে, কিন্তু কি দিয়ে র্যাঙ্ক করবে? না, এই কিওয়ার্ডটা নিয়ে লেখা হবে কিন্তু একটা কন্টেন্ট আসলে। মানে আমরা এই যে 5টা বা 10টা বা 20টা বা 50টা 100-200 কিওয়ার্ড রিসার্চ করে দিব না ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কি করবে, ওই কিওয়ার্ডটা নিয়ে রাইটার হয়ে যাবে, ধরো তুমি এই বিষয়ে আমার একটা সুন্দর কন্টেন্ট লিখে দাও, এবার ওই কন্টেন্টটাও ওর ওয়েবসাইটে পাবলিশ করবে, এরপরে ওইটা র্যাঙ্কিং এর যে প্রসেস সেটা শুরু হবে। তো এখন একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন, কারণ আপনি বলতেছেন বেস্ট শেফ নাইফ নিয়ে, রাতারাতি বললেন যে ভাই তুমি একটা কন্টেন্ট লিখে দাও, কারণ ও বেস্ট শেফ নাইফ নিয়ে কন্টেন্ট লিখবে, কিন্তু ও ধরেন ওই কন্টেন্টের ভিতরে যে 10টা প্রোডাক্ট যাবে বা যে 5টা প্রোডাক্টের রিভিউ হবে, ও কি আসলে অ্যানালাইসিস করে এটা বসাতে পারে? ও কিভাবে বসাবে? ও তো রিসার্চ জানে না, ও তো শুধু কন্টেন্ট রাইটার। ওরে আপনি ইনফরমেশন দিবেন, ও ওই বিষয়ে আপনারে লিখে দেবে। তো আপনি বললেন যে কথার কথা আমার এই 5টা বা 10টা প্রোডাক্ট এবং এইটার মেইন কিওয়ার্ড হলো বেস্ট শেফ নাইফ, তুমি এই কিওয়ার্ডের উপরে এই প্রোডাক্ট গুলোকে রিভিউ করে একটা কন্টেন্ট লিখে দাও, তখন কিন্তু একটা সুন্দর কন্টেন্ট লিখে দিতে পারবে। আমরা কি বুঝতে পারতেছি? দেখেন এইখানে এই যে কন্টেন্টটা, এটার মেইন কিওয়ার্ড কি, বেস্ট শেফ নাইফ, এবং এর ভিতরে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করা আছে। দেখেন এটা একটা প্রোডাক্টের রিভিউ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন এই যে প্রোডাক্ট গুলো এর ভিতরে আছে এই কন্টেন্টের ভেতরে, এগুলো কি আন্দাজে বসাই দেওয়া যায় একটা দিলেই হলো? এটা কিন্তু হয় না। কারণ ধরেন
আমরা যদি বলি সে ফর এক্সাম্পল আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন বেস্ট স্মার্টফোন, এটার উপর একটা কন্টেন্ট পাবলিশ করলেন। এখন আপনি এক নাম্বারে রাখলেন মনে করেন আইফোন 5, এটা কি রাখলে হবে? একসময় বেস্ট ছিল, কিন্তু এখন কি এটা রাখলে হবে? হবে না। আবার ধরেন আপনি 2 এ রাখলেন কোনো চাইনিজ একটা ব্র্যান্ডেড ফোন, তাহলে কি হবে? কারণ আপনি বলতেছেন বেস্ট স্মার্টফোন, তাহলে বেস্ট মানে কি? সবচেয়ে ভালো। তাহলে এক নম্বরে এখন যেটা সবচেয়ে ভালো চলতেছে আপনার সেটা রাখতে হবে। 2 নাম্বারে যেটা চলতেছে যেটা সবচেয়ে ভালো 2 নাম্বারে যাওয়ার যোগ্য সেটা রাখতে হবে। 3 নাম্বারে তারপরে যেটা সেটা রাখতে হবে। এইভাবেই তো প্রোডাক্টগুলো সাজাতে হবে। তাহলে একটা রিডার ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকলো একটা প্রোডাক্টের রিভিউ করার জন্য, ও ঢুকে দেখলো যে সে আপনার এখানকার ভিতরে সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছে না। মনে করেন আপনি যদি ঢোকেন যে বেস্ট স্মার্টফোন নামে একটা কন্টেন্টে, আপনি এক্সপেক্ট কি করবেন? এক নম্বরে আইফোন 16 প্রো ম্যাক্স থাকবে বা স্যামসাং S25 আলট্রা থাকবে, এটাই আপনি এক্সপেক্ট করেন। মোস্টলি সবাই আইফোনই এক্সপেক্ট করে যে এক নম্বরে এটাই থাকবে, 2 এ S25 আলট্রা থাকবে, এরপর 3 এ অন্যান্য যে সমস্ত সেগমেন্ট আছে সেগুলো থাকবে। আর আপনি ঢুকে দেখলেন এক নম্বরে দেওয়া আছে চাইনিজ কোনো ব্র্যান্ডের একটা ফোন, তাহলে আপনি কি ওই কন্টেন্টের উপরে ভরসা করবেন? বা ওই কন্টেন্টে আপনি তখন কিন্তু বলবেন যে আরে ভাই কেমন রিভিউ লেখছে, এক নম্বরে এই ফোন, কেমনে সম্ভব, আইফোন বাদ দিয়ে এটা দিয়ে দিল। তো যে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করে বা যে ধরনের প্রোডাক্ট কিনে অভ্যস্ত সে কিন্তু জানে যে এই সেগমেন্টটা বেস্ট করা। এটা স্বাভাবিক না? আপনিও জানেন আমিও জানি। দেখবেন যে যে প্রোডাক্ট কিনি আমরা, ধরুন আপনি কথার কথা বাজারে চাল কিনতেছেন, তো চাল কোনটা ভালো এটা আপনি জানেন না, জেনে তো আর কেনেন না। আপনি কাঁচা বাজার করতেছেন, so তরকারি কার দোকানে কোনটা ভালো পাওয়া যায় বা বাজার ঘুরে কিন্তু আপনি দেখেন যে কোথায় তরতাজা বা একদম টাটকা সবজি পাওয়া যাচ্ছে, আপনি সেটাই কিনে নিয়ে আসেন। তো ফ্যাক্ট কিন্তু এটা যে যে কোনো ক্ষেত্রে আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতেছেন আপনাকে প্রোডাক্ট রিসার্চ করে দেন প্রমোশনটা করতে হবে, আদারওয়াইজ ওই প্রোডাক্ট সেল হবে না। এটা কিন্তু স্বাভাবিক। ধরেন আপনার কাছে এই জিনিসটা মনে হতে পারে যে ভাই এইভাবে কেউ কি পড়ে প্রোডাক্ট অর্ডার করে বা কেনে, মনে হতে পারে। আমরা তো জীবনে এই প্রোডাক্ট প্রোডাক্ট কিনবো না, ইউটিউবে রিভিউ তাই টেনে টেনে দেখি আর এই প্রোডাক্ট কখন কিনবো। এখন বিষয়টা হলো কি, এই জন্যই কিন্তু আমি বারবার বলি যে ওদের কালচার আমাদের কালচার থেকে ডিফারেন্ট, ওরা এটাতেই অভ্যস্ত, ওরা এটাতেই অভ্যস্ত। ওই যে ধরেন আমাদের আগের জেনারেশন, মনে করেন আমাদের বাবারা বা আমাদের বাবাদের আরেকটু উপরের জেনারেশন যারা আছে, তো তারা কি করে দেখবেন ওই বাটন ফোনই ওদের পছন্দ, স্মার্টফোন দিলেও পছন্দ করে না। আরে কি ঝামেলা, বাটনে চাপ দেবো, কল যাবে, হ্যালো বলবো, শুনবে, কেটে দেবো, কথা শেষ। স্মার্টফোনের এত উপকারিতা ওটা কিন্তু তারা বোঝাতে পারবে না, কারণ ওইটার ইউজেস বা ওইটার ইউজেবিলিটি তার কাছে ভালো ভালো লাগে না বা তার সে এটাতে ইউজ টু না, তারা ওই বাটন ফোন ইউজ করে ইউজ টু আছে। এটা কিন্তু চলে, দেখবেন যে যেটা ইউজ করে অভ্যস্ত ওইটাই বেশি পছন্দ করে, যে না আমার অত আপডেটের দরকার না, আমার যেটা আছে এটাই ভালো, আমি এর মধ্যেই থাকি। বিষয়টা হলো যে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মানে আমরা একটা কি আছি, একটা হিউজ জেনারেশন গ্যাপে আছি। কিরকম জানেন? আমরা ইন্টারনেট হাতে পাইছি হলো 14-15 থেকে, বাংলাদেশের মানে মানুষের কাছে ম্যাসিভ আকারে ইন্টারনেট পৌঁছেছে এই সময়। এর আগে ইন্টারনেট খুব কম মানুষের হাতে ছিল, এবং যাদের হাতে ছিল এটা খুবই লিমিটেড অ্যাক্সেস ছিল, খুবই, এবং যে দাম ছিল এটাও অনেকে অ্যাফোর্ড করার মতো না। তো এর ফলে কি হয়েছে, আমরা আসলে ইন্টারনেটের যে মানে শুরুর দিকের যে জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে বা শুরুর দিকে যে প্রফেশনাল জিনিসগুলো ছিল ওইগুলো সব মিস করে গেছি আমরা। কিরকম? একটা সময় শুধুমাত্র ইমেইলই ছিল ইন্টারনেটের থ্রুতে যোগাযোগের মাধ্যম। তখন ইয়াহু মেসেঞ্জার ছিল, ইয়াহু মেসেঞ্জার দিয়ে চ্যাট করতে হতো, ঠিক আছে? এটা শুরুর দিকে। বা তার আগে শুধুমাত্র এই মেইলের থ্রুতেই আপনার মানে কোনো চ্যাটিং সিস্টেম ছিল না, শুধু মেইল লেনদেনই একমাত্র পদ্ধতি ছিল। তো ওইটা অ্যাডাপ্টেশন কিন্তু ওরা করেছে। এখন পর্যন্ত আপনি বিদেশীদের সাথে যত রকমের কনভারসেশন করবেন প্রফেশনালি, সবই ইমেলের থ্রুতে করে। হাইয়েস্ট হলে গুগল চ্যাটে যাবে।
হাইয়েস্ট হলে। এখন অনেকে হোয়াটসঅ্যাপে আসে, বাট রেয়ার, কম। বলে প্রফেশনাল কথা, প্রফেশনাল প্ল্যাটফর্মে বলে। বুঝতে পারছেন? তো ফ্যাক্ট হলো যে ওই জেনারেশন গ্যাপের কারণে আমরা অনেক কিছু এখন মনে করি আল্লাহ এত ইজি জিনিস দেখে ওরা এত কঠিনই যায় কেন, এটা মনে হতে পারে। কিন্তু ওরা তো ওইটা অ্যাডাপ্ট করেই ওদের সিস্টেমটাকে ডেভেলপ করেছে, ওইটা অ্যাডাপ্ট করেই ওরা বড় হয়েছে। যেরকম কালকে একটা ভিডিও দেখতেছিলাম খালিদ ফারহানের, আপনার চ্যানেল মনে হয়, খালিদ ফারহানের একটা ব্লগ আছে, ব্লগ চ্যানেল আছে। তো ব্লগ চ্যানেলের ভিডিও দেখতেছি, উনি আমস্টারডামে গেছে, নেদারল্যান্ডের রাজধানী। তো আমস্টারডাম হইলো পৃথিবীর সবচেয়ে মানে বেশি সাইকেল যে শহর আছে সেই শহরের ভিতরে একটা, মানে সবচেয়ে বেশি সাইকেল আছে ওই শহরে। সব মানুষ ম্যাক্সিমাম সময় সাইকেলে চলে। আর ওই শহরে মানে প্রত্যেক রাস্তার পাশ দিয়ে লেক আছে, ক্যানাল আছে। তো এটার ব্যাখ্যা দিচ্ছে যে কারণ কি। তো কারণ হলো যে এই আমস্টারডাম শহর যখন 1200 সালের দিকে মানুষ মানে এটা আবিষ্কার করলো, যখন এখানে মানুষ থাকার জন্য চিন্তা ভাবনা করলো, তো চিন্তা করলো যে ঠিক আছে এখন এখানে বসতি টসতি গড়া যায়। কিন্তু দেখলো এই শহরের মাটি প্রচুর পরিমাণে স্যাঁতসেঁতে এবং ভিজা, মানে ভৌগোলিক কারণেই হয়তো বা এরকম। তো তাহলে তখন চিন্তা করলো যে রাস্তা টাস্তা তো অত ভালো টিকবে না, বা এটা করলেও খুব বেশি মানে ইফেক্টিভ হবে না। তো ওরা কি করলো যে শহরের প্রত্যেক জায়গার সাথে প্রত্যেক জায়গায় লেক খনন করে কানেক্ট করে দিল, যে পানি পথে যাতায়াত করে। এটার আরো একটা সুবিধা ছিল যে তখনকার সময় প্রচুর পরিমাণে যুদ্ধ হইতো। তো পানি পথে যুদ্ধ করাটা কঠিন, বা কাউকে অ্যাটাক করাটা কঠিন। তো যদি শহরের সব মানে যোগাযোগের সিস্টেম পানি পথে হয় তাহলে ওই ঝামেলাটা নেই। তো সেই হিসেবে ওদের শহরে কিন্তু এখনো ওই লেক সিস্টেমই চলে, এবং সাইকেলটা খুব বেশি জনপ্রিয়। এটার পিছনে কারণ কি ছিল, যে প্রচুর পরিমাণে একটা সময় অ্যাক্সিডেন্ট বেড়ে গেছিল। এরপরে তেলের দাম বাড়া শুরু করলো, তো তখন আমস্টারডাম শহরে রবিবার কোন রকম গাড়ি চলবে না, এরকম ভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো। তো আর কি করা হলো, সরকারের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় কিছু সাইকেল দিয়ে দেওয়া হলো ফ্রিতে, সাদা সাইকেল। কিছু চুরি হয়ে গেল কিন্তু কিছু থাকলো। আবার এই গাড়ি চলার সময় মানুষ কি করলো, যে ধরেন এখান থেকে ওইখানে যাবে, গাড়ি বের করা তো ঝামেলা, ওই সাইকেলটা রাস্তার পাশেই পাচ্ছে, সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে জনপ্রিয়তাটা তৈরি হলো। এবং ওই যে রবিবারে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দিল, ওই রবিবারে কি হলো জানেন, মানুষ দেখলো যে বাচ্চারা রাস্তায় এসে খেলতে পারতেছে, পরিবেশটা অনেক সুন্দর, কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো গাড়ির শব্দ নাই, গাড়ি দেখে ভয়ে দৌড়ে যাওয়া যায় নাই। তো মানুষ ওটা অ্যাডাপ্ট করলো যে আরে ভাই এইটাই তো লাইফ, এত বেশি হাসাল বাসালের দরকার কি? তখন আপনার ওই সাইকেলটা বেশি জনপ্রিয় হয়েছে। এখন যে গাড়ি চলে না তা না, কিন্তু সাইকেল সবচেয়ে বেশি চলে। এবং ওইখানে দেখাচ্ছিল একটা আপনার জায়গা আছে আহ পানির নিচে পর্যন্ত, মানে কয়েক ফ্লোর শুধু সাইকেলের পার্কিং, এবং কয়েক লাখ সাইকেল ওইখানে থাকে প্রত্যেক দিন। তো এখন ওই শহরে যায় যদি আপনি বলেন অমুক টেকনোলজি তমুক টেকনোলজি, যোগাযোগের এই পদ্ধতি সেই পদ্ধতি, ওদের পছন্দ হবে না, ওরা সাইকেলই পছন্দ করে। বুঝতে পারছেন বিষয়টা? মানে এইগুলো, এই যে লাইফস্টাইল গুলা, এইগুলা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর খুব মানে বড় একটা জায়গায় এটা দরকার হয়। মানে ওই যে শহর সম্পর্কে আমার একটা আইডিয়া তৈরি হলো যে আচ্ছা এইখানে তো এই জিনিসগুলো ভালো চলে। সো আপনি ধরেন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, আপনি চিন্তা করলেন অটোমোবাইল নিয়ে কাজ করবেন এবং টার্গেট থাকবে নেদারল্যান্ড। তাহলে অটোমোবাইল কিন্তু ওই যে খুব বেশি ভালো ব্যবসা করতে হবে না। আপনি যদি সাইকেল আর ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ব্যবসাটা ভালো হবে। সো এই যে জিনিসগুলো লাইফস্টাইল ব্লগ গুলো দেখলে আপনার ওই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো এই কারণে এই যে ওয়েবসাইটের থ্রুতে সেল হওয়া বা ওয়েবসাইটের থ্রুতে যে মার্কেটিংটা করা, এইখানে অনেকের কনফিউশন তৈরি হয় যে ভাই যুক্তি এত বেশি ফাস্ট হয়ে গেছে, মানুষ যে কোনো কিছু মুহূর্তে জেনে ফেলতে পারে, এই পড়ে ঠড়ে কি এখন ডিসিশন নেওয়ার সময় আছে মানুষ? এই কারণেই দেখেন এই যে আমরা যে ওয়েবসাইট গুলো এখানে অ্যানালাইসিস করি, যেটা কিচেন.কম অ্যানালাইসিস করতেছি আমরা, এইখানে মান্থলি ট্রাফিক আছে 24.5 মিলিয়ন, মানে প্রায় 2.5 কোটি মানুষ এই ওয়েবসাইটটা ভিজিট করে মান্থলি। তো কেন করতেছে মানুষ ভিজিট? আমি আপনি তো করি না, আমরা তো ওই তালিকায় নাই, তাহলে করে কারা? হ্যাঁ, তাহলে করে কারা বলেন? ওরা করে। আমাদের টাইম আছে, যে জায়গায় অকাজ সেই জায়গায় আমাদের টাইম আছে। মনে করেন যে আমাদের যে কাজে কোন আউটপুট আমরা সেটা করি। তো ফ্যাক্ট হলো এটা যে তারা ওই ট্রেন্ডে অভ্যস্ত, তাদের লাইফস্টাইলটা ওরকম, তারা এইভাবেই মানে ইউজ গুলা করে। তো এই জন্য
আমরা এই যে ওয়েবসাইট নিয়ে যে কাজগুলো করি অনেকের এই কনফিউশনটা আমি প্রায় দেখছি, ভাই এইভাবে কি সম্ভব, এইভাবে কি সম্ভব? হ্যাঁ সম্ভব, ঠিক আছে। এবং আপনি দেখবেন ওরা এত বেশি ইভেন্ট কভার করে, প্রত্যেক সপ্তাহে ওদের ইভেন্ট থাকে ওদের কান্ট্রিগুলোতে, বিভিন্ন টাইপের, এবং ওরা এনজয় করে। আমাদের দেশেও ইভেন্ট কম না, প্রচুর, কিন্তু আমাদের হলো দিবস সব, প্রচুর পরিমাণে দিবস। আমরা ওই রকম কোনো ইভেন্ট, যেটা সামাজিক একটা ইভেন্ট হতে পারে, ওই রকম খুব কম। আমরা করি কি দিবস, ওই দিবসে আমরা একজন আরেকজনের টানা হেঁচড়া করি, আর লাউড স্পিকার লাগায় চারিদিক জ্বালা পোড়া করে, আর কয়টা খিচুড়ি খেয়ে মনে করেন যে দিন পার। তো আমাদের আছে হইলো ওইসব, যত রকম অকাজ কুকাজ করা যায়। কালকে দেখেন ঢাকায় দেখছেন ব্যবসায়ীরা কিভাবে মারছে। তো এই যারা মারলো, এরা কোনো দলের আগে তো এরা মানুষ, এটা মানে কেমন মানুষ আমি সেটা চিন্তা করি যে ওইভাবে পাথরটা ফেলে মারা ওই ভিডিওটা দেখছেন, পাথর দিয়ে মানে কিভাবে পারে মানুষ, এবং ঢাকার মতো একটা জনবহুল শহরে দিনে দুপুরে এটা করতেছে, কেউ একজন লোক নাই যে ঠেকাবে, বা পুলিশ এসে পরে দাঁড়ায় রয়েছে। তো বাংলাদেশ তো আসলে স্বাধীনতার পর থেকে এই 50 বছরে তো এই হিস্ট্রি চলে আসতেছে, বাই রোটেশন বিভিন্ন ভাবে চলতেছে। গণতন্ত্র, গণতন্ত্র মানে স্বাভাবিকভাবে আমাদের অত কিছু দরকার নেই, লাইফের একটা সিকিউরিটি থাকবে, এটাই তো চাই আমরা ব্যক্তি হিসেবে বা একটা দেশের নাগরিক হিসেবে। আর কোনো কিছু দিল কি না দিল, ওই আমস্টারডামের মতো আমাদের হবে না। ভাই আপনি চিন্তা করেন, মানে কোনো কিছু এদেশে পরিবর্তন হবে না। আপনি দেখেন সিম্পলি ক্রিকেটের একটা উদাহরণ দিই। বাংলাদেশের ক্রিকেটাররা যে লাখ মানে কয় লাখ টাকা করে বেতন পায়, এবং যে পরিমাণে ম্যাচ ফি পায়, এবং প্রত্যেকের যে পরিমাণ সম্পত্তি আছে, আপনি চিন্তা করেন পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়ার ক্রিকেটারদের একটু দেখেন। বিরাট কোহলি পৃথিবীর মনে হয় কয়েকজন ধনীর যদি এখন তালিকা করা যায়, তার ভিতরে একজন পড়ে যাবে। তার ওয়াইফ সাকসেসফুল ইকুয়ালি, তার লাইফে এখন আসলে কোনো অভাব আছে? না টাকা পয়সা, না খ্যাতি, না যশ, কোনো কিছু নাই। দুইটা বাচ্চা আছে, তারপরেও এখনো মাঠে নামলে দেখবেন ওই যে মানুষ গালাগালি করে, যত মানুষের কাতাই কেন, অত খোঁচাখুচি করে কেন, ওই হাংরিনেস ওর ভিতরে আছে, এখনো ওই এফোর্টটা দেওয়া। গত 10 বছর নাকি কোনো মানে একটা মানে টুকরো মাংস খায়নি, তার ফুড হ্যাবিট এরকম। মানে কেন? ওই ডেডিকেশন ওই স্পোর্টস এর উপরে, বা যেটা সে করে ওটার উপর ডেডিকেশন। আর আমাদের দেশে এরা তো উঠেছে মনে করেন ইসের থেকে, একটা গাড়ি একটা বাড়ি হইলে এর কিন্তু আকাঙ্ক্ষা শেষ। ওই খেলতেছে আল্লাহর ওয়াস্তে, দেখতেছেন না রেজাল্ট কি হয় বাংলাদেশ। তো একটা স্পোর্টস যেটা এত পপুলার, এখন কোন টিভি চ্যানেল দেখাতে যাচ্ছে না। দেখলাম নিউজ, পাকিস্তান আসতেছে, কোন টিভি চ্যানেল দেখাবে না। তো বলতেছি এই কারণে যে আপনার সবচেয়ে গ্ল্যামারাস লাইফ তো ওরা লিড করে, তাহলে ওদের এই অবস্থা, তাহলে আমরা কি দেখে কি করবো আর কি, তাই না? তো বিষয়টা খুব মানে আমার কাছে ইয়ে মনে হয়। এই জন্য বলতেছি যে কারো যদি রিমোট জবটা ভবিষ্যতে হয়, হয়ে বিদেশ বিদেশ চলে যান ভাই, এই দেশে কোনো আশা আকাঙ্ক্ষা নাই, ঠিক আছে। এখন তাহলে এই কিওয়ার্ড দিয়ে আসলে লেখা হয় কন্টেন্ট, এবং সেই কন্টেন্ট যদি বাইং কিওয়ার্ডের উপরে হয়, তাহলে সেখানে আমাদের প্রোডাক্ট লাগবে, এবং তাহলে প্রোডাক্ট গুলো আমাদেরকে রিসার্চ করেই দিতে হবে যে এই প্রোডাক্ট গুলোর উপরেই তুমি কন্টেন্টটা লিখবা, এবং তার মেইন কিওয়ার্ড হবে এটা। তো এইটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে, এটাকে বলা হয় প্রোডাক্ট রিসার্চ। তো আমরা কি করতেছি, এই যে বাইং কিওয়ার্ড গুলো বাছাই করতেছি না, এই কাজ এর পরে কি, যে এই বাইং কিওয়ার্ড গুলোর প্রোডাক্ট রিসার্চ করা। এর পরের স্টেপ হলো এইটা, যে এই বাইং কিওয়ার্ড গুলোর প্রোডাক্ট রিসার্চ করে সেই প্রোডাক্ট গুলো একটা শিটে লিস্ট আউট করা। ক্লিয়ার? এখন আমরা যদি প্রোডাক্ট রিসার্চের একটু কয়েকটা ক্যাটাগরি দেখি, বা কয়েকটা ভাবে আমরা যদি করি। আচ্ছা আমরা আগে শিটটা একটু গুগল ড্রাইভে নিয়ে নিব, আছে কিনা দেখি। কোনো একটা শিট পাইলেই হবে, মানে আমরা সব শিট কিন্তু গুগল ড্রাইভে রাখবো, এবং কাজ সব গুগল ড্রাইভে করবো। এত দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। উম, আমি ফাইল আপলোড করি। আচ্ছা ওই শিটটাকে সেভ করে নিই।
ফাইল আপলোড। আর একটা কাজ কি করবেন, কম্পিউটার প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? কম্পিউটার যদি কোনো কিছু ডিলিট না করেন তাহলে এর কিন্তু কিছু নষ্ট হওয়ার নেই। ঘাটাঘাটি না করলে কি হবে, জড়তা যাবে না, আর ভয় লাগবে, মনে হবে এখানে ক্লিক দেবো কি দেবো না, ওইখানে দেবো কি দেবো না। আপনি এরে ঘাটাঘাটি করেন, আপনি এর সময় দেন, আপনি এটা নিয়ে রেগুলার একটু মানে র্যান্ডম যে কোনো কিছু করেন, দেখবেন আপনার এই ডিভাইসের উপরে একটা আলাদা দখল চলে আসবে। মোবাইলে আমরা দেখেন হরহামেশা কিন্তু এখন চাপতেই থাকি, কারণ কি ওই ডিভাইসটা রেগুলার ইউজ করে করে আমি ইউজ টু হয়ে গেছি, আমার আর ভয় লাগে না, যে কোনো ফোন দিলেই কিন্তু আমি ওই একইভাবে ইউজ করতে পারি। সো কম্পিউটারটা কিন্তু সেম। হ্যাঁ, তো আপনি যদি এখানে ওই রেগুলার ইউজ না করেন বা রেগুলার যদি এটা ঘাটাঘাটি না করেন, তাহলে কি হবে, আপনার এই জড়তা যাবে না। এবং এই যে বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র, বিভিন্ন টিপস ট্রিক্স গুলো আছে, শর্টকাট আছে, এগুলো কিন্তু আপনি ইউজ না করলে আয়ত্ত হবে না। হ্যাঁ, হয়ে গেল সে ভাই। এই যে মনে করেন গুগল ড্রাইভটা কিভাবে অ্যাক্সেস করবো, 4-5টা এমনি ফাইলে আপলোড করে দেখবেন, আপলোড করলে কোথায় যাচ্ছে, ফাইলটা কিভাবে আমি মডিফাই করব, কিভাবে আমি এখানে এডিট করব, এগুলো এমনি কিন্তু করে করে দেখা যায়। কারণ আমার তো এখন ডাটা লস হওয়ার কোনো কিছু নাই। সো মনে করেন এটা হলো আমাদের শিট, এটা আপলোড করে দিলাম আর কি। তো এখানে আমরা জাস্ট শিটের নাম দেব কিচেন নিশ কিওয়ার্ড রিসার্চ শিট, ঠিক আছে? এইখানে আমরা শিট 1 যেটা আছে এটার নাম রাখবো হলো সিড কিওয়ার্ড, তাই না? এটা তো সিড, ঠিক আছে? এরপরে প্লাসে ক্লিক দিয়ে রাখবো হলো মেইন কিওয়ার্ডস, মানে সিট থেকে ওই যে যেগুলো আমরা হ্যান্ডপিক বা বুলেট প্রুফ বা যেগুলো আমরা বাছাই করবো, যে গ্রিন করতেছি যেগুলা, সেগুলো আনবো এখানে মেইন কিওয়ার্ড। তো এখানে কি করবো দেখেন, আমরা দুইটা গ্রিন করছি না, তাহলে এই দুইটা কপি করে না আমরা এখানে বসাই, যে মেইন কিওয়ার্ডে এখানে বসাই, মানে এইখানে রাখবো সব, ওইখান থেকে যেগুলো বাছাই করে নিয়ে আসবো সেইগুলা। সো এর আগে একটা রো বাড়াই দিই আমরা, ইনসার্ট 1 রো অ্যাবভ, এখানে রাখবো হলো সিরিয়াল নম্বর, এখানে রাখবো হলো মেইন কিওয়ার্ডস, এখানে রাখবো হলো সার্চ ভলিউম, তাই না? এটা তো সার্চ ভলিউম। আর এখানে রাখবো হলো, এখানে রাখবো হলো কিওয়ার্ড ডিফিকাল্টি, তাই না? সো এইভাবে করে আমরা সাজাবো সেটা। ওকে, এখন এই কালার টালার উঠাই দিই, কালার দিয়ে দিই সাদা। হ্যাঁ, সাদা দিলে তো আবার ইয়ে হয়ে যাচ্ছে। সাদা। এবার দেখেন এই 1 নাম্বার রোটা সিলেক্ট করব, করে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে? যে কোনো কালার হতে পারে। টেক্সটের কালারটা হোয়াইট করে দিব, টেক্সটটা বোল্ড করে দেবো, আর টেক্সট গুলো সব সেন্টার দিয়ে দেবো এখানে, এই যে সেন্টার, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে বাদ বাকি কলাম গুলো ডিলিট করে দেবো, সবাই সিলেক্ট করে এই যে ডিলিট। তাহলে আমার যেগুলো দরকার সেগুলোই আছে, 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার। তাহলে আমরা এবার এইভাবে কি করব, এখান থেকে যত সিট থেকে বাছাই করব সব 1 বাই 1 এখানে নিয়ে চলে আসবে, বুঝা গেল? এরপরে আরেকটা শীট এখানে আমরা নেব প্লাসের ক্লিক দিয়ে, এটার নাম হবে হলো ডিটেইলস কিবোর্ড রিসোর্স, ঠিক আছে? তাহলে সিট গেল, সিট আমরা এক্সপোর্ট করে নিয়ে চলে আসব। এরপরে সিট থেকে মেইন কিওয়ার্ড বাছাই করব। এইবার মেইন কিওয়ার্ডের প্রত্যেকটাকে আমরা কি করব, ডিটেইল কিবোর্ড রিসার্চ করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা একটু শীটটা বানাই। 1 নাম্বার রো সিলেক্ট, এটা কালার দিই, 2 নাম্বার রো ফাঁকা রাখবো, 3 নাম্বার রো আবার সিলেক্ট করে একটা কালার, ঠিক আছে? তো এখানে রাখবো হলো সিরিয়াল নাম্বার, এখানে রাখবো হলো মেইন কিওয়ার্ড,
মানে আমরা কি করব, প্রত্যেকটা জিনিস অর্গানাইজড ওয়েতে রাখবো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এইভাবে না রাখলে কি হবে, এভাবে না রাখলেও হবে, কিন্তু তখন ওই যে হজাবরলা দেখা যাবে, শীটটা বোঝা যাবে না, রিপোর্ট কি বানাইছেন দেখে মানে আরেকজন বুঝতে পারবে না। তো একটা ক্লায়েন্টকে যদি দিয়ে এসে যদি আপনার শীটটা দেখে না বুঝে যে আপনি কাজ বুঝাই করছেন বা এখানে রিপোর্টটা সুন্দর আছে, ও কিন্তু আপনার কাজে দেওয়ার ক্ষেত্রে দুবার ভাববে যে এই কেমন কাজ করে, উল্টাপাল্টা রিপোর্ট রিপোর্ট কোনো কিছু ঠিক ঠিকানা। ওকে, এই কলামে রাখবো হলো সেকেন্ডারি কিওয়ার্ড, সেকেন্ডারি অর এলএসআই কিওয়ার্ড। এটা কি, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। সেকেন্ডারি অর এলএসআই কিওয়ার্ড। আর এখানে রাখবো হলো আমরা প্রোডাক্ট লিস্ট। আর এখানে একটা নোটের কলাম রাখতে পারি, যে কোনো হিন্ট হিন্ট দেওয়ার দরকার হলে এই কলামে দিই। বাদ বাকি গুলো সব ডিলিট। তাহলে এইগুলো আবার একটু ইয়ে করি। 3 নাম্বার রো সিলেক্ট, সব সেন্টার করলাম, বোল্ড করলাম, টেক্সট কালার হোয়াইট করে দিলাম। তাহলে এবার কি করব, আমরা যেহেতু এরকম ভাবে অনেকগুলো কিওয়ার্ডের কাজ করব, সো আমরা 1 থেকে 3 নাম্বার রো সিলেক্ট করে ফেলি, করে আমরা খানিক পর পর বসায় রাখি কয়েকটা। তাহলে আমি যতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করব সেভাবে যদি একটু বসায় রাখি, তাহলে আমার আর পরে নতুন করে বানানো লাগবে না, একবার বানালেই হবে। তো এখন আমরা তাহলে সিরিয়াল নাম্বার 1 নিয়ে কাজ করব। তো 1 নাম্বার কিওয়ার্ড কি আছে, বেস্ট ফর টমেটোস, টমেটো নিয়ে কিওয়ার্ড, ধরেন এটা কপি। ডিটেল কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে মেইন কিওয়ার্ড এটা বসাই দিলাম। এরপরে সেকেন্ডারি কিওয়ার্ড কি, এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। এরপরে থাকবে হলো প্রোডাক্টের লিস্ট। সো প্রোডাক্টের লিস্ট গুলো আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে যে প্রোডাক্ট কি কি থাকবে এই কিওয়ার্ডের আন্ডারে। ঠিক আছে, তো এখন সেইটা যদি করতে চাই তাহলে কিভাবে করব, সেটা করার জন্য আমরা চলে যাব ডিরেক্ট হচ্ছে amazon.com এ। ঠিক আছে, তো অ্যামাজনে আসলাম, amazon.com এ গেলাম। যাওয়ার পরে এখানে অ্যামাজন আসলো, এখানে আছে দেখেন ডেলিভার টু বাংলাদেশ, বাট ডেলিভার টু বাংলাদেশ, বাংলাদেশে তো ডেলিভারি হয় না আসলে। তো আমরা এখানে ক্লিক করব, করে এইখানটাতে যে ফাঁকা বক্স আসবে এই বক্সের ভিতরে বসাবো 10001। এটা হলো নিউ ইয়র্কের জিপ কোড, আপনি আমেরিকান যে কোনো জিপ কোড বসাইলেই হবে, বাট এইটা বসাইলেও হবে। সে অ্যাপ্লাই দিয়ে দিলাম, কন্টিনিউ। তাহলে কি হবে এবার, আবার দেখেন এই যে ডেলিভার টু নিউ ইয়র্ক হয়ে গেছে। তো এখন আমি যেহেতু প্রোডাক্ট রিসার্চ করব, আমরা একটু সহজ প্রোডাক্ট দিয়ে দেখি আগে। এই পট টমেটো না দিয়ে ধরেন এখানে আমি একটা সহজ কিওয়ার্ড দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিচেন নাইফ দিয়ে দিই, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে এটা নিচ্ছি। তো মনে করেন এটা, তো এই কিওয়ার্ডটা কপি করে আমরা কি করব, অ্যামাজনের যে সার্চ বক্স এই বক্সের ভিতরে পেস্ট করে সার্চ দিয়ে দেবো। এবার প্রোডাক্ট গুলো সব চলে আসছে, সব কিচেন নাইফ। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের প্রোডাক্ট গুলো বাছাই করতে হবে। এখন প্রোডাক্ট বাছাইয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। প্রথমত, যে প্রোডাক্ট গুলো স্পন্সর্ড, দেখেন এগুলো সব স্পন্সর্ড লেখা আছে না, স্পন্সর্ড 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 লেখা আছে না। স্পন্সর্ড মানে কি জানেন, এই প্রোডাক্ট গুলো আসলে এখানে বিজ্ঞাপন দেওয়া আছে। স্পন্সর্ড বলতে এই প্রোডাক্ট গুলো আসলে এখানে বিজ্ঞাপন আকারে দেওয়া। তো এই পোস্ট গুলো আসলে স্পন্সর্ড পোস্ট গুলা এখন আছে, পরে নাও থাকতে পারে, কারণ যে অ্যাডটা দিচ্ছে যদি বন্ধ করে দেয় তাহলে আর এখানে থাকবে না। তো আমরা প্রোডাক্ট বাছাইয়ের ক্ষেত্রে কখনোই স্পন্সর্ড প্রোডাক্ট বাছাই করব না। বুঝা গেল বিষয়টা, কখনোই স্পন্সর্ড প্রোডাক্ট বাছাই করব না। ওকে, এবার আসেন পরে কি, তাহলে এই চারটা দেখেন স্পন্সর্ড, বাট এটা কিন্তু স্পন্সর্ড না। ঠিক আছে, বা একটু নিচে আসেন, এগুলো দেখেন এটা কিন্তু স্পন্সর্ড না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না। তো এখন আমরা কি করব, যে যে প্রোডাক্ট গুলাতে মোটামুটি রিভিউ আছে, দেখেন এই প্রোডাক্টে কিন্তু কোনো রিভিউ নাই, মানে একদমই নতুন হয়তো বা এই প্রোডাক্টটা। যে প্রোডাক্ট গুলো মোটামুটি সেল হয়েছে ওগুলোতে দেখবেন রিভিউ থাকবে। তো দেখেন এইখানে এই প্রোডাক্ট গুলো রিভিউ আছে, যে কত রিভিউ, হ্যাঁ, এই দেখেন 4.6, এরপরে এটা কত 4.3, এরপরে কি 4.7, এইভাবে করে রিভিউ গুলো আছে। প্রথমত আমরা খেয়াল করব যে যে প্রোডাক্ট গুলো রিভিউ আছে এবং রিভিউয়ের এখানে যে কত স্কোর,
4.6, তাই না? এই স্কোরটা 4 এর উপরে আছে। যে প্রোডাক্টগুলোতে রিভিউ আছে এবং রিভিউর স্কোর 4 এর উপরে আছে, আমরা সেই প্রোডাক্টগুলো প্রাইমারি ভাবে বাছাই করব। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই প্রোডাক্টটা সেই দুইটা ক্যাটাগরি কি ম্যাচ করে? করে। প্রথমত হলে স্পন্সর্ড হবে না, দ্বিতীয়ত হলে রিভিউ থাকবে, এবং রিভিউ থাকলে সেটা 4 এর উপরে থাকবে। সেই টাইপের প্রোডাক্টগুলো আমরা বাছাই করতে পারবো। ক্লিয়ার? এখন তাহলে এই প্রোডাক্টটা যদি আমরা বাছাই করি, তাহলে আমরা এর কি করবো, মাউসের চাকায় একটা ক্লিক দিয়ে দেবো, তাহলে নিউ ট্যাবে ওপেন হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়টা একইভাবে দেখেন, রিভিউ কত, 4.3 রিভিউ আছে, তাহলে এটাও আমরা নিতে পারবো। ওকে, এরপরেরটা দেখি আমরা, 4.7, এটাতেও আমরা নিতে পারবো। এরপরে যেটা আছে দেখেন 4.7, তাহলে এটাও নেওয়া যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখেন, যে এই দুইটা প্রোডাক্ট সেম ব্র্যান্ডের। এখন ব্র্যান্ড কিভাবে বুঝবেন? দেখবেন প্রোডাক্টের একদম শুরুতে যে শব্দটা থাকে ওইটা হলো ওর ব্র্যান্ড। যেরকম এইটার ব্র্যান্ড হলো কি হেঙ্কেলস, নাকি হ্যাঁ হেঙ্কেলস। এইটা দেখেন ব্রিউইন, তাই না? দেখেন এই যে ব্রিউইন না, এটাও দেখেন ব্রিউইন, তার মানে সেম ব্র্যান্ড বোঝা যাচ্ছে। আবার দেখেন এটা হলো ইমারকু ব্র্যান্ড। হ্যাঁ, এরপরে দেখেন এগুলো কিন্তু সব স্পন্সর্ড, এগুলা, এটা স্পন্সর্ড, ঠিক আছে? না, এগুলো সব স্পন্সর্ড, এটা হলো স্পন্সর্ড এর আর কি একটা ক্যাটাগরি ঘর আর কি। এর ভিতরে যেগুলো আছে সবগুলো স্পন্সর্ড। যদি এরকম ক্যাটাগরি বুঝেন তাহলে দেখবেন একদম উপরে স্পন্সর্ড লেখা থাকবে, তাহলে ওই বক্সে যতগুলো আছে সবগুলো হলো স্পন্সর্ড প্রোডাক্ট আর কি। না কি কিভাবে সাজাইছে? হ্যাঁ হ্যাঁ, এমনি লেখা থাকবে এই যে, এই দেখেন এই যে, মানে প্রোডাক্টের শুরুতেই আপনার এই নামটা দেওয়া থাকে, ব্র্যান্ড কি। মোস্টলি দেখবেন প্রোডাক্টের একদম শুরুতে যে ব্রিউইন দেখছেন, এটা হলো ব্র্যান্ড নেম। আচ্ছা না, ভুল বলছি আমি, এটা স্পন্সর যেটার উপরে লেখা থাকবে শুধু ওইটাই স্পন্সর, সব ধরে না আর কি। ঠিক আছে? আগে ক্যাটাগরি ওইভাবে ছিল, বাট এখন উঠাই দিছে। তো আমরা যে কাজটা করব, যে ধরেন এর পরে যেটা আসবো এটা স্পন্সর্ড, এটা বাদ, বাট এইটা দেখেন স্পন্সর্ড না। এটা দেখেন রিভিউ আছে কত, 4.4, মাত্র 16টা রিভিউ, মানে নতুন প্রোডাক্ট আর কি। সো আমরা কি করব দেখেন, যে সেম ব্র্যান্ডের প্রোডাক্ট প্রথমে একটা করেই নেওয়ার চেষ্টা করব। সেম ব্র্যান্ডের প্রোডাক্ট একটা করেই নেওয়ার চেষ্টা করব। এখন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট আসবে যে 10টা করে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, মানে একটা কিওয়ার্ডের জন্য 10টা প্রোডাক্ট। বুঝতে পারছি? মানে ধরেন এই যে বেস্ট কিচেন নাইফ, এই কিওয়ার্ডের জন্য কয়টা প্রোডাক্ট, 10টা। মানে এটা হলো স্ট্যান্ডার্ড। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বলে যে 12টা দাও, অনেকে বলে 7টা দাও, 5টা দাও, তো যে যেভাবে বলে। বাট আমাদের প্র্যাকটিসের জন্য আমরা কি করব, 10টা প্রোডাক্ট নিব। এখন এই 10টা প্রোডাক্টের ভিতরে আমরা চেষ্টা করব 10টা 10 ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়ার জন্য, মানে সেম ব্র্যান্ডের প্রোডাক্ট রিপিট না করাই ভালো। তবে অনেক সময় করতে হয় সেম ব্র্যান্ডের প্রোডাক্ট, অনেক সময় দুইটা নেওয়া যায়, বাট দুইয়ের অধিক কখনোই আমরা নেব না। সেম ব্র্যান্ডের প্রোডাক্ট দুইয়ের অধিক আমরা কখনোই নেব না। আর পারতপক্ষে আমরা চেষ্টা করবো যে 10টা ডিফারেন্ট ব্র্যান্ডের নেওয়ার জন্য। এই কারণে আমরা দেখেন এইটা নিলাম, বাট এইটা আর নিচ্ছি না, কারণ ব্রি উইনারটা নিছি, তাহলে এটা আর তো নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এসে দেখেন ইমারকু, বাট এটা দেখেন একটাও রিভিউ নাই এখনো, মানে একদমই নতুন প্রোডাক্ট, এখনো সেল টেল হয় নাই। তো এইটা আমরা আপাতত নিচ্ছি না, কারণ একদমই যেহেতু সেল হয় না, তাহলে বোঝা যাচ্ছে না যে আসলে প্রোডাক্টটা কেমন হবে বা কি। তো আপাতত এটা বাদ। আচ্ছা, এটা যেহেতু স্পন্সর্ড, এটাও বাদ। ওকে, এরপরে দেখেন এইটা একটা ডিফারেন্ট ব্র্যান্ডের, বাট এইটাও দেখেন খুবই নতুন একদমই। 16টা রিভিউ, বাট 16টা রিভিউর ভিতরেও এটা অনলি 4.4। আমরা এটা নিতাম নতুন হইলেও, যদি 16টা রিভিউ আছে, এটা যদি রিভিউটা 4.7 এর উপরে থাকতো, মানে এত কম সেল হয়েছে, আবার রিভিউ কিন্তু পুয়ার হিসেবে 4.4 4.5 এর নিচে আসছে মাত্র 16টা রিভিউতে, তার মানে বোঝা যাচ্ছে প্রোডাক্টটা ব্যবহার করে খুব বেশি মানুষ স্যাটিসফাইড না। সো এটা একটু মাথায় রাখবেন যে আপনি হইলে এই প্রোডাক্টটা কিনতেন কিনা। সো আপনি যে টাইপের মানে টেন্ডেন্সি নিয়ে একটা প্রোডাক্ট কেনার জন্য যান, আরেকজন মানুষও কিন্তু সেম টাইপ অফ টেন্ডেন্সি নিয়ে একটা মার্কেটে যায় প্রোডাক্টটা কেনার জন্য, তাই না? কারণ সেও তো চাইবে যে সে টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনতেছে সেটা যেন ভালো হয়, সেটা যেন পরীক্ষিত হয়। তো আমরা চেষ্টা করব যে প্রোডাক্টগুলো মোটামুটি নতুন
সেগুলো আমরা রাখবো, বাট সেগুলো রেটিং যেন 4.7 বা এর আশপাশে হয়, তাহলে আমরা রাখবো, আদারওয়াইজ আমরা রাখবো না। দেখেন এটা 4.4 এবং এটা খুবই নতুন, তাহলে আমরা এটা নিচ্ছি না। কিন্তু এটা দেখেন মোটামুটি ভালো রিভিউ আছে, 4.7 এবং 1146 রিভিউ, তার মানে এটা একটা ভালো প্রোডাক্ট, সেটা নেব। আচ্ছা, এরপরে দেখেন এটা 626 এবং 4.8 এটা রিভিউ সংখ্যা, স্কোর, সেটাও ভালো। সো এরপরে যেটা আছে এটা হলো 52, নতুন প্রোডাক্ট কিন্তু 4.8, তাহলে কিন্তু এটা আমরা নিব। ঠিক আছে, তাহলে দেখেন আমার কয়টা গেল, 6টা গেল, আরো 4টা আমরা বাছাই করবো প্রোডাক্ট এখানে। তো এরপরে দেখেন এটা স্পন্সর্ড, এটা বাদ। এরপরে এটা আছে শেফ নাইফ ব্র্যান্ডের, কি আগে একবার নিছি আমরা? হ্যাঁ, একটা নিছি, এই যে। তো এটাই মনে হয় নিছি আগে। হ্যাঁ, ওইটাই নিছি। দেখেন একই প্রোডাক্ট দুইবার দেওয়া আছে, তো অ্যামাজনে কিন্তু এটাও থাকে, এটা খেয়াল করতে হবে। ওকে, এরপরে যেটা আছে এটা হলো 33টা রিভিউ আছে, 4.7, তাহলে এটাও নিয়ে যাবে। তো এরপরে যেটা আছে এটা হলো 1601, এটা 4.7, এটাও নেব। আচ্ছা, এরপরে এটা আছে 42, এটা দেখি স্কোর কত, 4.8, তাহলে এটাও আমরা নিয়ে নেব। তাহলে 3, 6, 9টা হয়েছে, তাই না? 3, 6, 9টা, আর একটা হলে আমাদের হয়ে যায়। এটা স্পন্সর্ড, এটা বাদ, এগুলো সব স্পন্সর্ড, এটা স্পন্সর্ড না। সো হেঙ্কেলস এর আগে একটা নিছি না আমরা, দেখো এটা কেমন। যেটা মনে হচ্ছে। তাহলে আহ, এখানে হেঙ্কেলস এর দেখেন আর একটা নিছি আমরা, কই গেল সেটা, এই যে এটা। তাহলে আমার তো আর নেওয়ার প্রয়োজন নাই, হেঙ্কেলস আমরা অলরেডি নিয়ে নিছি, এটা নেব না। আচ্ছা, এরপর আছে দেখেন পাউডিন, এটা পাউডিন কি আগে নিছি? একটু খেয়াল রাখবেন যখন প্রোডাক্ট গুলো নেবেন, ব্র্যান্ড গুলোর নেম একটু দেখলে মনে পড়ে যাবে যে না, এই ব্র্যান্ড তো আগে নিছি একবার। তো এটা মেবি নেইনি, তাহলে এটা আমরা নিয়ে নিব। তাহলে দেখেন আমার 10টা ডিফারেন্ট ব্র্যান্ডের 10টা প্রোডাক্ট আমরা নিয়ে নিছি। এখন আপনি অনেক সময় দেখবেন যে অনেক ভালো রিভিউ আছে, সেই প্রোডাক্ট গুলা নিচের দিকে আছে, বাট আমরা নিচ্ছি না। এটার কারণ কি, যে অ্যামাজন যখন প্রোডাক্ট গুলোকে সাজায়, সে চেষ্টা করে এখানে নতুন এবং পুরাতনের একটা কম্বিনেশন রাখতে। এবং কিছু পুরাতন প্রোডাক্ট থাকে যেগুলো আসলে দেখবেন আপনার, সে ফর এক্সাম্পল নোকিয়া 1100 মোবাইল বা হ্যান্ডফোন কথা যদি আমরা বলি, হ্যান্ডসেটের কথা যদি আমরা বলি, ওটা হলো পৃথিবীর ভিতরে মনে হয় সবচেয়ে হাইয়েস্ট সেলিং একটা মডেল ছিল। এখন পর্যন্ত মনে হয় এত বেশি সেল মনে হয় অন্য কোনো মডেল হয় না। কারণ আপনি ওটার রিভিউ যদি দেখেন, দেখবেন কয়েক লাখ হতে পারছে। কারণ আপনি কি এখন ওটা কিনবেন? কিনবেন। তো ব্যাপারটা হলো মানুষ কিন্তু আসলে যুগের সাথে তাল মিলে আপ টু ডেট হয়। সো প্রোডাক্ট গুলো যখন হাইয়েস্ট সেলিং থাকে বা প্রোডাক্ট গুলো যখন একটু ব্যাকডেট হয়ে যায়, তখন কিন্তু যতই হাইয়েস্ট সেলিং হোক, মানুষ এগুলো কিনতে চায় না, যে না এটা পুরনো জিনিস, পুরনো প্রযুক্তি, এখন একটু নতুন ইয়েতে আসি। তো এই কারণে ওই প্রোডাক্ট গুলো দেখবেন নিচের দিকে থাকে অনেক সময়। আমরা চেষ্টা করবো সিরিয়াল বাই সিরিয়াল যাওয়ার, মানে অ্যামাজন প্রথম দিক থেকে যেগুলো সাজায় দিছে ওইখান থেকে আমরা বাছাই করার চেষ্টা করবো। ঠিক আছে, এই কারণেই আমরা এখানে ওইভাবেই প্রোডাক্ট গুলো বাছাই করার চেষ্টা করবো। তাহলে 3টা জিনিস দেখলাম, একটা হলো স্পন্সর্ড কিনা, দ্বিতীয়ত হলো আমার এখানে রিভিউ কি আছে, রিভিউটা যদি আমার 4.4 এর মানে 4 এর উপরে থাকে, 4 পয়েন্টের উপরে থাকে, তাহলে আমরা সেই প্রোডাক্টটা নিচ্ছি। আর প্রোডাক্ট যদি একদমই নতুন হয়, তাহলে আমরা একটু চেষ্টা করবো 4.78 টাইপের যেগুলো আছে সেগুলো নিয়ে, আর বাদ বাকিগুলো আমরা নেব না। আর এখানে আরেকটা জিনিস আমরা অ্যাভয়েড করলাম, সেটা হলো একই ব্র্যান্ডের 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট আমরা নিচ্ছি না। ঠিক আছে, ওকে। এখন আমরা যে প্রোডাক্ট গুলো বাছাই করলাম, এবার আমরা কি করব, এই যে রিভিউর যে সংখ্যা আছে, এই সংখ্যার ক্রম অনুসারে সাজাবো। মানে যার রিভিউর সংখ্যা যত বেশি, তারা আমরা সেইভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত মানে নিয়ে যাবো। তাহলে এটা দেখেন 5257, এরপর একটা 3500, এরপর একটা 1700, তারপর একটা 1100, বা এখানে তো সাজাই আছে দেখছি। এরপরে 626, এরপরে 52, 33, এটা কত, 1600। দেখেন এ তাহলে কিন্তু আগে কোন এক জায়গায় যাবে। 1700, 1700 পরে কত, 1100, তাহলে 1100 আগে বসবে, তাই না?
তাহলে দেখেন এ হলো 1600, তাহলে এর কি করবো, এই যে এইভাবে ক্লিক দিয়ে চেপে ধরবো, মাউসে ধরে এটা টান দিয়ে আগে নিয়ে যাবো। দেখি 1100 আগে যাবে, তাহলে এটা টান দিয়ে 1100 আগে বসাবো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এর 1100 আগে বসালাম, তাহলে ঠিক আছে এখন সিরিয়ালটা। এরপরে যেটা আছে 33 42, আচ্ছা 42 তো অবশ্যই 33 এর আগে যাবে, তাই না? তাহলে 42 ধরে 33 এর আগে দিলাম। ওকে, এরপরে কি আছে 4000, তাহলে এর জায়গা মনে হয় সেকেন্ড পজিশনে। হ্যাঁ, 2 নাম্বার 3500 বসানো আছে। তো এটা ধরে আমরা কি করব, এটা 2 নাম্বারে টেনে ছেড়ে দেব। তাহলে এখন দেখেন আমার রিভিউ যে সংখ্যা, সেই সংখ্যার ক্রম অনুসারে কিন্তু প্রোডাক্টগুলো সাজানো আছে, ঠিক না? ক্লিয়ার? তো এইবার আমরা কি করব, প্রোডাক্টগুলা দেখেন এখানে যদি এই প্রোডাক্টগুলোর ইউআরএল দেখেন, ইউআরএল গুলা থাকে এরকম না। আবার কি হয়, এই ইউআরএল গুলোর সাথে অনেক সময় ট্যাগ যুক্ত করা থাকে। এখন ট্যাগ কি, ধরেন একটা প্রোডাক্ট যখন একটা ওয়েবসাইটের আন্ডারে রিভিউতে নেওয়া হয়, তখন ওই প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্পেসিফিক ট্যাগ থাকে। মানে ওই যে ক্লিক দিলে অ্যামাজন বুঝতেছে কি করে যে এটা ওই ওয়েবসাইট থেকে আসছে, এটা বোঝে হইলো ওই লিংকের সাথে একটা ট্যাগ বসানো থাকে। ওই ট্যাগ দেখে বা ওই ট্যাগ যখন থ্রুতে যায়, তখন ওই ট্যাগ থেকে যেহেতু গেছে, আমাজন বোঝা যায় এটা কোন স্টোরের প্রোডাক্ট বা কোন ওয়েবসাইটের প্রোডাক্ট। সো লিঙ্ক গুলোতে এইগুলো যুক্ত থাকে। এখন আমি যদি প্রোডাক্টের লিঙ্ক গুলা নিয়ে আমার ওয়েবসাইটে বসাই দিই বা ক্লায়েন্টের ওয়েবসাইটে বসাই দিই, দেখা গেল অন্য ওয়েবসাইটের ট্যাগ রয়েছে, ভিজিটর যাবে আমার ওয়েবসাইট দিয়ে, বাট ইনকাম কিন্তু তার জেনারেট হবে। বুঝতে পারছেন? আবার লিঙ্ক গুলো থাকে প্রচুর বড়, এই কারণে আমরা এই লিঙ্ক গুলাকে কাটছাট করে একটু স্মার্ট বানাবো, যাতে ট্যাগও না থাকে এবং লিঙ্ক গুলো যেন ছোট হয়। তো এটা কিরকম ভাবে করব, এই যে ইউআরএলটা আছে, ইউআরএল এ আপনি তাকালে দেখবেন ঠিক এরকম ভাবে ওপেন থাকে আর কি। সো দুইটা স্ল্যাশের ভিতরে দেখবেন ডিপি এই শব্দটা থাকবে, দুইটা স্ল্যাশের মাঝখানে। সো এই ডিপি এর আগে স্ল্যাশ থেকে ধরে এই যে এটা ডট কম এর পরে স্ল্যাশ পর্যন্ত সিলেক্ট করে আপনি কি করবেন, ব্যাক স্পেস কেটে দিবেন। আচ্ছা, এখানে স্ল্যাশ একটা রাখতে হবে, দুইটাই ধরা পড়ে গেছে। তারপরে ডট কম এর পর পর্যন্ত যা ছিল আমি সব কেটে দিচ্ছি, কিন্তু ডিপির আগ থেকে ধরে ডট কম এর পর পর্যন্ত যা ছিল সব কেটে দিবেন। আচ্ছা, এরপরে ডিপির পরে দেখবেন ক্যাপিটাল লেটারে কিছু অক্ষর থাকবে, ঠিক আছে? এই যে দেখছেন, এর লাস্টের স্ল্যাশ থেকে ধরে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে ব্যাক স্পেস। তাহলে এই যেটুকু থাকলো এইটুকুই হলো আমার মেইন লিঙ্ক। তাহলে আমি এটা কপি করলাম করে এই যে 1 নম্বরের শীটে আমার এখানে প্রোডাক্ট লিস্টের ঘরে এটা পেস্ট করে দিলাম বা বসাই দিলাম। একইভাবে দেখেন 2 নাম্বার প্রোডাক্ট, দেখেন এই ডিপি আছে, হ্যাঁ? তাহলে ডিপির আগে স্ল্যাশ থেকে ধরে ডট কম এর পরে স্ল্যাশ পর্যন্ত সিলেক্ট করে ব্যাকস্পেস। এবার ক্যাপিটাল লেটার এখানে আছে না, এর লাস্টের স্ল্যাশ থেকে ধরে শেষ পর্যন্ত সিলেক্ট করে ব্যাকস্পেস, সিলেক্ট করে কপি করে রেখে দিলাম। বোঝা গেল বিষয়টা? আবার দেখেন এই 3 নাম্বার প্রোডাক্ট, এই যে ডিপি, এই যে এই ডিপির আগে স্ল্যাশ থেকে ধরবো, সিলেক্ট করে ডট কম এর পরে স্ল্যাশ পর্যন্ত ব্যাকস্পেস, ক্যাপিটাল লেটার অক্ষর আছে, লাস্টের স্ল্যাশ থেকে ধরে শেষ পর্যন্ত সিলেক্ট করে ব্যাকস্পেস, কপি করে এইভাবে প্রত্যেকটা লিংক আমরা এনে এখানে বসাবো। মানে যে 10টা আমরা বের করলাম, প্রত্যেকটা আমরা এনে ওয়ান বাই ওয়ান এখানে বসাবো। এবার ধরেন এই প্রোডাক্টের প্রোডাক্ট রিসার্চ শেষ, এরপরে কি করব, 2 নাম্বার প্রোডাক্টটা নিয়ে আসবো। ধরেন এটা নিয়ে কি করব, এই ঘরে বসাবো, বসায় সিরিয়াল দিয়ে দেবো কত 2। এইবার কি করব, এই কিওয়ার্ডটা নিয়ে আবার আমরা কোথায় যাব, অ্যামাজনে এসে সার্চ বক্সে সার্চ দিয়ে দেবো, দিয়ে এইবার ওই কিওয়ার্ডের জন্য যে প্রোডাক্টগুলো রিসার্চ করবো সেগুলো আমরা যে ভাবে করা শিখলাম, একইভাবে আমরা প্রোডাক্টগুলো বের করবো, একইভাবে আমরা প্রোডাক্টগুলো সাজাবো, একইভাবে আমরা লিঙ্কটা কাটছাট করবো, করে আমরা শিখে বসাবো। তা না গেলে কি আর করাইতাম? এই দেখেন, এই যে ক্লিক দিলাম, এই যে গেল, আসছে? বুঝা গেল বিষয়টা? তো এই হলো সিস্টেম, আমরা সিস্টেমেটিক্যালি আগাবো, সিস্টেমেটিক্যালি করব, তাহলে ভুল হবে না। তো
এই পর্যন্ত যেটুকু দেখালাম আমার মনে হয় যে আপনাদের মোটামুটি একটা জায়গায় আসছে। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, ঝামেলা আছে। কারণ এখানে আমাদের পরবর্তীতে ট্যাগ বসাইতে হবে। কারণ যে ওয়েবসাইটে বসাচ্ছি ওখানে তো ট্যাগ বসানো লাগবে। কারণ এইভাবে যদি আমি কোনো ওয়েবসাইটে বসাই দিই তাহলে তো কোনো ট্যাগ নাই। তখন কি হবে জানেন? ট্যাগ না হইলে ওই লিঙ্কের থ্রুতে সেল হইলেও আপনি কমিশন পাচ্ছেন না। সো এই জন্য যখন স্টোর ক্রিয়েট করে তখন এই লিঙ্কের শেষে ট্যাগ বসা দিতে হয়। সেইটা দিয়ে ওই লিঙ্কটা ওয়েবসাইটে প্লেস করতে হয়। তো টিনি ইউআরএল দিলে ওই ট্যাগ বসানো তো তখন যাবে না। ঠিক আছে? আর অ্যামাজনে অ্যাকাউন্ট থাকলে এমনি টিনি ইউআরএল অ্যামাজন থেকে কালেক্ট করে দেয় উইথ ট্যাগ। অ্যামাজনের সাইট হিসাবে দিয়ে দেয়। আমি দেখাবো এটা আসবে সামনে। ওই আলাদা এক্সটেনশন ইউজ করে করার দরকার নেই। কিন্তু অ্যামাজনে স্টোর ক্রিয়েট করতে হয় পরে। অনেকে বলে যে ভাই ওয়েবসাইট করার সাথে সাথে কেন আমি স্টোর ক্রিয়েট করতেছি না? কারণ হলো অ্যামাজনে অ্যাকাউন্ট করার পরে উইদিন 3 মান্থস যদি আপনি 6টা কোয়ালিফাইড সেল জেনারেট না করতে পারেন তাহলে অ্যামাজন অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। কারণ আপনি ওয়েবসাইট বানালেন, আপনার ওয়েবসাইটে তো প্রথমে কোনো ট্রাফিক নেই, স্বাভাবিকভাবে থাকবে না। তো আপনি ওই ট্রাফিক ধরেন আগামী 3 মাসে জেনারেট করবেন, তারপরে না সেল হবে। কারণ আপনি এর ভিতরে স্টোর টিস্টোর ক্রিয়েট করে সবকিছু করলেন, সেল হলো না, আমাজন কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে। তা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেলে কি হবে? এবার দুনিয়াদারি সব লিঙ্কের ট্যাগ আবার চেঞ্জ করে বেড়াও, নতুন স্টোর খোলো, নতুন করে আবার সব ট্যাগ বসাও। সো এই ঝামেলা আমি কেন নিতে যাবো? এই জন্য সবাই কি করে, ওয়েবসাইট তৈরি করে প্রথমে ফ্রেশ লিঙ্ক দিয়ে ওয়েবসাইট আপ করে, করে ওই ওয়েবসাইটটাতে যখন ট্রাফিক আসে তখন একদিন বসে সব নতুন ট্যাগ গুলো অ্যাড করে দেয়, একটা প্লাগ ইন দিয়ে অ্যাড করে দেয়, দিলে সব ট্যাগ গুলো বসে যায়, এবার ওয়েবসাইটটা সুন্দর হচ্ছে। কারণ যখন ট্রাফিক আসে তখন তো আস্তে আস্তে সেল হবে। কিন্তু একদমই আজকে ওয়েবসাইট লঞ্চ করলাম আর কালকে থেকে সেল হবে, এটা তো হয় না। মিনিমাম 2 মাস তো সময় লাগে একটা ওয়েবসাইট থেকে সেল আসতে বা ট্রাফিক আসতে। কারণ ওয়েবসাইট একটা, আমি যখন লঞ্চ করব, লঞ্চ করার পরে এর কন্টেন্ট গুলো প্রথমে গুগল ক্রল করবে, মানে ভিজিট করে প্রথমে গুগল ভিজিট করে দেখে যে এই কন্টেন্ট আসলে ইন্ডেক্স করার যোগ্য কিনা। ইন্ডেক্স করার যোগ্য বলতে গুগল তার সার্চ রেজাল্টে দেখাবে কিনা, এটা প্রথমে সে যাচাই করে। বুঝতে পারছেন বিষয়টা? প্রথমে যাচাই করবে যে সার্চের রেজাল্টে আপনার ওয়েব পেজটা সে দেখাবে কি দেখাবে না। এবং প্রথমে দেখলো যে আপনার পেজের ভিতর প্রচুর মিসগাইডেড ইনফরমেশন, প্রচুর ভুল ইনফরমেশন, বা প্রচুর বানান ভুল, প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক আছে, বা আপনি কোথা থেকে কপি করে নিয়ে আসছেন, এরকম রুলস রেগুলেশন যেগুলো আছে, সে দেখলো যে আপনি সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করেন না, তখন কিন্তু আপনার কন্টেন্ট ইন্ডেক্সই করবে না। মানে গুগলের টপ 10 তো দূরে থাক, গুগলের কোনো রেজাল্টে আপনার ওই পেজ আর আসবে না। তো এরপরে কি করবে? ইন্ডেক্স হওয়ার পরে এইবার র‍্যাঙ্কিং এর জন্য সে অ্যানালাইসিস শুরু করবে, এবং র‍্যাঙ্ক করাইতে একটা পেজকে গুগল 1 থেকে 2 মাস তো টাইম নেবে, কারণ এখানে আরো কিছু কাজ তো আছে। এখানে যেরকম আমরা এখন যেটা করতেছি কিওয়ার্ড রিসার্চ, এরপরে কন্টেন্ট রাইটিং হবে। আর কন্টেন্ট রাইটিং তো আমাদের কাজ না, রাইটার লিখবে, রাইটার থাকে। বাট কন্টেন্টটা লিখে দেওয়ার পরে আবার আমাদের কাজ শুরু। তারপরে কি করতে হবে? এই কন্টেন্টটা নিয়ে অন পেজ এসইও করতে হবে, কন্টেন্ট ফরম্যাটিং করে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। সেটা আবার আমাদের কাজ। তো এইবার ওয়েবসাইটে পাবলিশের পরে গিয়ে ওই কন্টেন্টটার অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও সবকিছু কমপ্লিট করে এইবার করতে হবে অফ পেজ এসইওর কাজ বা ব্যাকলিংকের কাজ। তো এই সবগুলো যখন কম্বিনেশন ওয়েতে আপনি করবেন, দেন আপনার ওই কন্টেন্টটা গুগলের টপে যাবে। এবার টপে যাওয়া মানে হচ্ছে ট্রাফিক আসবে, সেল জেনারেট হবে। তো আপনি যদি আন্দাজে কোনো কাজ করেন তাহলে কোনোটাই কিন্তু আপনার একটা সাথে আরেকটা ম্যাচ করবে না, আর তখন কিন্তু র‍্যাঙ্ক করার সুযোগ তৈরি হবে না। আর র‍্যাঙ্ক না করলে তখন সেল হবে না, এটাই স্বাভাবিক। সো প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হয়। যেরকম বিল্ডিং করার সময় প্রথমে ফাউন্ডেশন করতে হয়, তারপরে আপনার বিল্ডিং এর যে আপনার বেসমেন্ট সেটা তৈরি করতে হয়, তারপরে না আস্তে আস্তে উপরে উঠবে। কারণ আপনি যদি প্রথমেই ওই জায়গায় ভুল করেন ফাউন্ডেশনে, তাহলে কিন্তু বিল্ডিং উপরে ওঠার আগে ভেঙে পড়ে যাবে। সো ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম। তো এই যে কিওয়ার্ড গুলা সবাই কি করে, মানে একটা ওয়েবসাইট তৈরি করে দুমদাম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট মডেল লিখে এবার আসে, ভাই কন্টেন্ট র্যাঙ্ক করে না, এ করে না, ও করে না। অনেক ক্লায়েন্টই আছে এরকম। তো ওদের হলো কি যে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। কারণ ও এমন কিছু কিওয়ার্ড বাছাই করেছে যেটা ও মরে গেলেও র্যাঙ্ক করাবে না। কেন করা হবে বলে? ধরেন সে ফর এক্সাম্পল আমি একটা কিওয়ার্ড দেখি, সাকিব আল হাসান। এই কিওয়ার্ডে একে র্যাঙ্ক করে আছে কে?
ইএসপিএন ক্রিক ইনফো, দুয়ে কে র্যাঙ্ক করে আছে ক্রিক বাস। ইএসপিএন ক্রিক ইনফো আর ক্রিক বাস হলো পৃথিবীর ভিতরে ক্রিকেট রিলেটেড যত রকমের ওয়েবসাইট আছে সবচেয়ে টপ এই দুইটা। এবং ক্রিকেট রিলেটেড এমন কোন নিউজ নাই, এমন কোন লাইভ স্কোর নাই যেখানে পাওয়া যায় না। কারণ আপনি কালকে একটা ওয়েবসাইট বানায় কালকে সাকিব আল হাসান টপিক আপনি কন্টেন্ট পাবলিশ করে আপনি পরশুদিন ইএসপিএন ক্রিক ইনফোর আগে জায়গা পাবেন, এটা কি হবে সম্ভব? আপনি ওর মতো আগে হন, তারপরে গুগল আপনার প্রায়োরিটি দেবে যে ভাই তুমি এই ফিল্ডের লড়াই করতে আসছো, তাহলে আগে এদের সমসাময়িক তো হও, তারপরে না তোমার এর সাথে আমি ম্যাচ করবো। তো ফ্যাক্ট হলো এখানে যে আপনার কম্পিটিশন অ্যানালাইসিস না করে করলে তো হবে না। কারণ আপনি সাকিব আল হাসান হলো ক্রিকেট ওয়ার্ল্ড এর ভিতরে যত ট্রেন্ডি টপিক আছে তার ভিতরে একটা। তো এই টপিকে র্যাঙ্ক করতে গেলে আপনার খবর আছে। কিন্তু আপনি ধরেন এই যশোরের একটা উদীয়মান খেলোয়াড় বা আমাদের ন্যাশনাল লিগে ভালো করতেছে এরকম একটা উদীয়মান খেলোয়াড়, তাকে নিয়ে আপনি কন্টেন্ট পাবলিশ করেন, র্যাঙ্ক র্যাঙ্ক করা সহজ। কারণ ওইগুলোতে ইএসপিএন ক্রিক ইনফো বা ক্রিক বাজ আপনার কম্পিটিটর না, ওখানে কম্পিটিটর লোয়ার লেভেলে বা কেউ নেই হয়তো। তো ওইখানে আপনি র্যাঙ্ক করে বসে থাকবেন অটোমেটিক। আপনি যখন র্যাঙ্ক করে বসে থাকবেন তখন যদি ক্রিক বাজ বা ইএসপিএন ক্রিক ইনফো আসে, তখন গুগল ভাববে যে না এ তো আগে থেকে র্যাঙ্ক করে আছে, বা একে আমি র্যাঙ্কে রাখবো কিনা। যদি আপনার সমস্ত ক্রাইটেরিয়া ভালো থাকে আপনাকে কিন্তু তখন আর র্যাঙ্ক থেকে সরাবে না, বা সরাইলেও হয়তো এক দুই ধাপ এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনি টপ টেনে থাকবেন। তো এই সমস্ত ট্রেন্ডি টপিক আপনি যদি বাছাই করেন তাহলে কিন্তু আপনি র্যাঙ্কে থাকতে পারবেন। সো এটা হলো ফ্যাক্ট যে কিওয়ার্ড রিসার্চ প্রথমে না করে যদি কেউ ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে, সে কোনোদিন রেজাল্ট পাবে না। কারণ পরে করে তো লাভ নাই। আপনি প্রথমেই তো গোড়াতে ভুল করে যদি বসে থাকেন তাহলে তো পরে যে আর লাভ হবে না। বিষয়টা কিন্তু সেরকম। কারণ অনেকে আছে, বিশেষ করে যে আমরা যখন ক্লাস 6 এ উঠি প্রথমে আমাদের অ্যালজেব্রা আসে জীবনে প্রথম, তাই না? প্রথমে অ্যালজেব্রা আসে ক্লাস 6 এ না? না 6 থেকে শুরু। পাটিগণিত আর বীজগণিত দুটো আলাদা সেগমেন্ট করে 6 থেকে শুরু হয়। সো প্রথমে আমাদের থাকে ওই যে আমার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, হ্যাঁ? এইভাবে করে সবাই শেখায়। a প্লাস b হোল স্কয়ার সমান এই, a মাইনাস b হোল স্কয়ার সমান এই, a কিউব প্লাস b কিউব সমান এই। তো এই জায়গায় যে ভুল করে যায় ও কিন্তু আজীবনে অ্যালজেব্রা আর ভালো করতে পারে না। 9 10 এ যায় তো পুরোটাই অ্যালজেব্রা বা বীজগণিত, কোনো পাটিগণিত নাই তো। তো ওই 9 10 এ যায় তখন কিন্তু বিপদে পড়ে, কারণ ওই বেস শক্ত করে নেই। তো আমাদের এইগুলোর ক্ষেত্রে সেম জিনিস যে আপনার ওয়েবসাইটে আপনি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, সেগুলোতে আপনি কতটুকু দখলদারিত্ব রাখেন, সেগুলোতে র্যাঙ্ক করতে পারেন কিনা, এটার উপরে ডিপেন্ড করবে আগামীতে যখন আপনি কম্পিটিটিভ বিষয় নিয়ে কাজ করবেন তখন গুগল আপনাকে প্রায়োরিটি দেবে কি দেবে না। এটা ওই যে নির্বাচন ব্যবস্থার মতো, যে আপনি একজন ওয়ার্ডের মেম্বার হিসেবে যদি সফল হতে পারেন আপনি ইউনিয়নের দায়িত্ব নেওয়ার জন্য দৌড়াতে পারবেন। যদি আপনি ওয়ার্ডেই মনে করেন যে গোল খেয়ে বসে থাকবেন তাহলে আপনারা কেন ইউনিয়নের দায়িত্ব দেবেন? বুঝতে পারছেন তো বিষয়টা? তো ওয়েবসাইটেও একই বিষয়গুলো অ্যানালাইসিস এবং একই বিষয়গুলো নিয়ে কাজ করে দেন আমাদেরকে আগাইতে হবে। তো যে সেগমেন্ট গুলো আমরা শিখতেছি এগুলো সব মানে খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট যখন লঞ্চ করা হয় তার সবচেয়ে আগে এই কাজগুলো করে তার রিসার্চ ওয়ার্কটা আগায় নিয়ে দেন আপনার একটা মানে ভিশন থাকে বা একটা ছবি থাকে সামনে যে আমি এই 10টা বা এই 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করব এবং এগুলোতে র্যাঙ্ক করা আসলে পসিবল, এবং আমি এগুলো নিয়ে সুন্দর মতো কাজ করলে এখান থেকে একটা রেজাল্ট পাবো। এবার কি হয়, একটা ওয়েবসাইট নিয়ে যখন কাজ শুরু করলেন দেখা যাবে 3 মাস 4 মাস পরে আপনার 5টা বা 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। এবার ওইগুলো সার্চ ভলিউম আছে মনে করেন 500 করে কথা কথা, তাহলে মাসে আপনি মিনিমাম 10টা কিওয়ার্ড যদি র্যাঙ্ক করেন 500 ট্রাফিক না পাইলে আমি 200 করে পাইছি ধরেন, তাহলে 10টায় কিন্তু আমার 2000 ট্রাফিক আসতেছে। 2000 ট্রাফিক কিন্তু আসতেছে আমার ওয়েবসাইট। এই 2000 ট্রাফিকের ভিতর থেকে আপনি চিন্তা করেন মাত্র যদি আমার মানে একেবারে নগণ্য হিসাবে ধরি 50টা সেলও কনভার্ট হয়, 50টা সেলও যদি কনভার্ট হয়, $5 করে যদি কমিশন হয় তাহলেও কিন্তু $250। ঠিক আছে? এবং
আমরা ওইখান থেকে যে টাকাটা পাচ্ছি ওটা কিন্তু আবার প্রথম দিকে কি করতে হয়, রিইনভেস্ট করতে হয়। মানে আপনি আরেকটু এবার কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আরেকটু ভালো কন্টেন্ট লেখেন, ওয়েবসাইটে হয়তো বা হোস্টিং বা সার্ভার যেটা ইউজ করতেছেন সেটা কম দামি ছিল, আরেকটু আপগ্রেড করেন, তাহলে কি হবে, সাইটের পারফরমেন্স আরো বাড়বে। দেখবেন না ৩ মাস পরে যে আপনার ট্রাফিক ২০০০ থেকে ৫০০০ হয়ে গেছে, তখন আপনার ইনকাম বেড়ে দাঁড়াইছে ৫০০ থেকে $৭০০। তখন কিন্তু আপনি আরো একটু খরচ করতে পারতেছেন, আবার আপনার নিজেরও কিছু রেভিনিউ থাকতেছে। এইভাবে করে কিন্তু একটা ওয়েবসাইট আস্তে আস্তে হাজার থেকে লাখে যায়, লাখের থেকে মিলিয়নে যায়, এরপরে সেখানে সেল জেনারেট বা সেগুলো সেল করে দেয় অনেকে। তো ফ্যাক্ট হলো এখানে অনেক এফোর্টও আছে, আমি যত সহজে বললাম এত সহজও না। কিন্তু আমরা একটা ওয়েবসাইট নিজে বানাই আর না বানাই, আমরা তো অ্যাজ এ ফ্রিল্যান্সার অন্য একজন ইনভেস্টর, তাকে তো আমাদের কাজ করে দিতে হবে। তো আমি যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ না করে দিই, তার টাকাটা তো বিফলে যাবে, বা তার যে ওইখানে এফোর্টটা আছে সেটা তো বিফলে যাবে, বা আমি ভবিষ্যতে কাজ পেতে গেলে আমাকে তখন কিন্তু মানুষ গুরুত্ব দেবে না। বলে ভাই না, আপনি তো ওই ওয়েবসাইটে কাজ করছেন, আমি তো কোনো আশানুরূপ কোনো রেজাল্ট দেখতে পারিনি, বা আপনি কোন ওয়েবসাইটে কাজ করছেন সেটা একটু দেখান, সেগুলোর রেজাল্ট কি। তো সেটা যদি তখন আমরা দেখাতে না পারি তাহলে কি হবে, আমারও ভবিষ্যতে কাজ থাকবে না। তো মানে আপনার পারফরমেন্সই তো আপনার হয়ে কথা বলবে, তাই না? সবাই টাকা টাকা খরচ করে সবাই চায় তার বেনিফিট দেখতে, তার রেজাল্ট কি, এটাই সব। হুম, না কেউ তো লস করতেছে না, একটা জায়গায় আমি ইনভেস্ট করতেছি, আমি তো চাইবো সেখান থেকে বেস্ট আউটপুটটা যেন আসে। কারণ আমি যদি দেখি যে ওইখানে কোনো রেজাল্ট নাই, বা ওইখানে আলটিমেটলি রেজাল্ট জিরো, তাহলে তো আমি ওখানে ইনভেস্ট করতে আগ্রহী হব না, এটাই সব। এবং আমাদের এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডের সবচেয়ে মানে বড় প্লাস পয়েন্ট যেটা, মার্কেটিং তো আসলে থামায় রাখার জিনিস না, যে আমি আজকে করলাম আর আগামী ২ মাস করবো না, এরকম হয় না কিন্তু। মার্কেটিং কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। সো ডিজিটাল মার্কেটারদের কখনো বসে থাকা লাগে না। আর একটা ক্লায়েন্টের সাথে যদি ভালো কম্বিনেশন তৈরি হয়ে যায়, ও আপনার রেগুলার কাজ দিয়ে থাকবে। সে একটা ভালো ক্লায়েন্ট আর আপনার একটা ভালো পারফরমেন্স, এটাই আপনার আজীবনের জন্য একটা সেট আপ দিয়ে দিতে পারে। এই যে আমাদের স্টুডেন্ট নাইম, এই যে নাইম আইটি নিচে, আপনার চেনেন কেউ? ওর নেটিভিতেও রিপোর্ট আছে, ঠিক আছে? ওর ক্লায়েন্ট নেদারল্যান্ড থেকে পার ক্যাপসুল ওর সাথে দেখা করতে চায়। ক্লায়েন্ট চলে আসছে, আমাদের স্টুডেন্ট, গ্রাফিক ডিজাইনার। তো ও এজেন্সি টেজেন্সি দিয়ে এখন বিরাট ব্যাপার। নেদারল্যান্ড থেকে ক্লায়েন্ট চলে আসছে বাংলাদেশে, চিন্তা করতে পারেন। পার্কে অফিস নিছিল, বাট ও পার্কে এখানে ঝামেলা, এই কারণে ও পরে বাসায় শিফট করে ওই পাশে কোন জায়গায় ফ্ল্যাট নিয়ে করতেছে মনে হয়। পার্কে এত পরিমাণ খরচ আর এত পরিমাণ ঝামেলা, তো এই জন্য পার্ক থেকে আসলে অনেকেই চলে গেছে পরে। তো পরে এখান থেকে বের হয়ে গেছে। তো ও একেবারে ছোট, মানে ইন্টারমিডিয়েট পাস বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল, ওর নিয়ে টেলিভিশনে রিপোর্ট হয়েছে, আপনারা সার্চ করলে পাবেন। নাইম আইটি, নাইম, এখানে ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি দেখছিলেন তাই না? ইন যশোর লিখছিলেন? কি হয়েছে? শাহিন, এই যে, এই যে না, এই যে, ঠিক আছে। তো বিষয়টা হলো কি যে মানুষ আসলে লেগে থাকলে কি না হয়। তো এই জন্যে দেখেন, একটা ভিশন নিয়ে নামতে হবে, নেমে আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রচুর, এবং অ্যাপ্লাই করতে হবে উইথ ফ্যাক্ট, যে আমি কেন এই জবটাতে অ্যাপ্লাই করতেছি, আমার ভিশনটা কি, আর সে আমাকে কেন নেবে। এই দুইটা জায়গা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি জব পাওয়া থেকে খুব কম দূরত্বে আছেন, খুবই কম দূরত্বে।
রিক্রুটাররা যে পরিমাণে অ্যাভেলেবেল বা যে পরিমাণে জব অ্যাভেলেবেল মার্কেটে, আপনি শুধু অ্যাপ্লাই করার দরকার প্রপার ওয়েতে, শুধু প্রপার ওয়েতে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? তো মানে এগুলা আমি বলার কারণ কি যে আমরা যেন কাজের উপর আগ্রহ হারাই না ফেলি। ঠিক আছে? দেখেন আমি যদি একটু লিঙ্কডইন দিয়ে দেখাই আপনাদেরকে কি পরিমাণ জব এখানে, ডিজিটাল মার্কেটিং জবস বের করেন, জবসেই আছে, আমরা রিমোট করি। হ্যাঁ, দেখেন বাংলাদেশে এখন এখানে অ্যারাউন্ড 221টা রিমোট জব আছে। বিডি জবসে দেখেন এই জবগুলো অ্যাভেলেবেল, মানে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। ঠিক আছে? এটা দেখেন ঢাকার একটা কোম্পানি, প্রচুর। আবার যদি আমরা ইউএস টাইপের রিমোট জব দেখি এখানে প্রচুর পাওয়া যায়। দেখেন প্রায় 14,000-এর উপরে। এটা দেখেন একটা এসইও কন্ট্রাক্টর, এখানে আপনাকে আওয়ারলি পে করতে চাচ্ছে $30 থেকে $40। মানে আপনি 1 ঘন্টা কাজ করবেন, আপনাকে $30 থেকে $40 পে করতে তারা রাজি। ঠিক আছে? তাদের এই টাকা খরচ করার আগ্রহ আছে। আর তারা কি দেখতেছে এই যে দেখেন এখানে দেওয়া আছে যে আপনার কি কি ইয়ে করা লাগবে, যে হোয়াট উই আর লুকিং ফর, এই জায়গাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবেন যে proven experience as an SEO contractor, preferably with a focus on the restaurant industry, মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে এসইও নিয়ে কাজ করছে এরকম কাউকে তারা চাচ্ছে, বা এরকম এক্সপেরিয়েন্স আছে এরকম। ইন ডেপথ নলেজ অফ এসইও প্রিন্সিপালস, টেকনিক্স অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। সিম্পল জিনিস দেখেন বলতেছে, proficiency in using SEO tools such as Google Analytics, Google Search Console, SEMrush, Ahrefs or similar tools। রিকোয়ারমেন্টে দেখেন স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ লোকাল এসইও অ্যান্ড গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, এগুলো আমাদের আছে সব। এক্সেলেন্ট রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিল, মানে আপনি তার সাথে যেন ভালোভাবে কমিউনিকেট করতে পারেন। অ্যাবিলিটি টু অ্যানালাইজ ডেটা অ্যান্ড প্রোভাইড অ্যাকশনেবল ইনসাইটস, demonstrated ability to improve website rankings and drive organic traffic, ability to present case studies of past restaurant SEO success। তো এই কয়েকটা জিনিস যদি আপনার থাকে আপনি এই জব অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমরা যে জায়গায় যাচ্ছি, আপনার কি মনে আছে যে আমরা রাইট ট্র্যাকে আছি? তাই না? আমাদের একটা জিনিস এখানে খামতে, সেটা হলো রেস্টুরেন্ট রিলেটেড কোনো এসইও আমরা কাজ করছি কিনা। তো এই প্রজেক্ট আপনি ওই দুই একটা বানায় ফেললে ও বাড়ি বসে বানায় ফেলা যায়, যখন মনে করেন যে আপনার কাছে নলেজ আছে, আপনার কাছে যখন আইডিয়া আছে, এই রিপোর্ট টিপোর্ট বানানো কোনো ঘটনা না, দু একটা রিপোর্ট বানাই দিয়ে দিলে ওটা যথেষ্ট। আর যা যা বলছে এর ভিতরে আমার কাছে কোনটা কঠিন মনে হয়? এসইও সব নলেজ এখন আমার নাই, আমরা তো শিখতেছি, কিন্তু যেভাবে শিখতেছি তাদের নলেজ হয়ে যাবে। এরপরে কি, ইন ডেপথ নলেজ অফ এসইও প্রিন্সিপালস, আমাদের ইন ডেপথ নলেজই তো আমরা চেষ্টা করতেছি। টেকনিক্স এন্ড বেস্ট প্র্যাকটিসেস, সো টেকনিক আমরা প্রত্যেকটা ক্লাসে টেকনিক শিখতেছি, এবং আমরা বেস্ট প্র্যাকটিসটা তো ইনশাআল্লাহ বাসায় যে আমরা যতটুকু পারতেছি করতেছি, এবং ইনশাআল্লাহ কালকে থেকে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে কি, প্রফিসিয়েন্সি ইউজিং এসইও টুলস। সো এসইও টুলস এর ভিতরে আমরা গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, এই দুটো তো শিখবই, অটোমেটিক্যালি আমাদের আছে। আর এসইএম রাশটা আমরা অলরেডি আমরা এসইএম রাশ দিয়ে কয়েকটা ক্লাস করলাম। দেখেন স্টেপসটা আমি বলছিলাম যে স্টেপসটা খুবই প্রিমিয়াম, এটা এখন ইউজ করা যাচ্ছে না। সো এসিএম রা যে বোঝে তার কাছে স্টেপস এর ব্যাপার না, সেম ক্যাটাগরি অর সিমিলার টুলস, মানে এই দুইটা অথবা সিমিলার টুল জানলেও হবে। তাহলে আমার আসলে এখানে আর কি ঝামেলা আছে? কমিউনিকেশন স্কিল। আমি বলছি যে আপনাদের গ্রুপে কনভারসেশন গুলো আপনারা ইংলিশে করেন, তো এটাও কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যাবে। তাহলে দেখেন একটা জবে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে তার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কিন্তু আমি আপনাদেরকে হয় বলে দিচ্ছি, তাহলে ক্লাসে করাচ্ছি। তাহলে এই $30 মিনিমাম যদি জব একটা আপনি পান, হিসাব করে দেখেন দিনে যদি আপনি 5 ঘন্টা জব করেন তাহলে কত ডলার ইনকাম। না, কাজ স্বপ্ন তো দেখতে হবে, ভীষণ না হলে না আপনি কখনো ওই জায়গায় সাকসেসফুল হতে পারবেন না। আপনি একটা জিনিস স্বপ্ন দেখেন, দেখবেন আপনার ওই ওই জায়গায় না হলেও তার কাছাকাছি আপনি একটা জায়গায় যাবেন। খেয়াল করে দেখবেন যে কোনো কাজে, কারণ একটা ভালো মোবাইল কিনতে চান, আপনি হয়তো এখনই কিনতে পারছেন না, কিন্তু আপনি প্ল্যানিংটা করেন রেগুলার, আপনার মাথায় ওটা যদি থাকে, আপনি দেখবেন 2 মাস পরে যে আপনি ওইটা না পারলেও কাছাকাছি একটা মোবাইল আপনি কিনতে পারতেছেন।
মানে ওই প্ল্যানিংটা তো থাকতে হবে। তো জবগুলো ঘাটবেন আপনারা, কারণ এগুলো সব তো ওপেন ফিল্ড। তো জবগুলো ঘাটলে কি রিকোয়ারমেন্ট লাগবে, আমার কিসে খামতি আছে, আমি কোনটা পারতেছি না, বা আমরা এগুলো আসলে শিখতেছি কিনা, আমাকেও সেটা আপনারা একটু জানান যে ভাইয়া এই জবটাই দেখলাম এই জিনিসটা বলছে, এটা কি আমরা শিখছি, বা এটা কি আসলে কিভাবে কি করা যায়, বা এটা আমরা কিভাবে কি করতে পারি। তো এগুলো করলে দেখবেন আমাদের শেখার জায়গাটা আরো বেশি ইফেক্টিভ হবে। কারণ আমরা আন্দাজে কোনো কাজ করলে হবে না। ঠিক আছে? এই দেখেন এখানে এই টুলে কি কি এখানে কি কি কাজ করা লাগবে। এটা হলো পেইড মার্কেটিং এর একটা কাজ। পেইড মার্কেটিং আমরা এখনো যাইনি, দেরি আছে। তো দেখেন এসইওর কাজগুলো আমরা দেখি। এটা দেখেন এলইডি স্ট্র্যাটেজিস এর একটা জব। এটা হলো 50K পার ইয়ার আর কি, $50,000 দিতেও রাজি ইয়ারলি স্যালারি আর কি। মানে এই পর্যন্ত তাদের বাজেট আছে। ঠিক আছে? স্যালারি রেঞ্জ 50K টু 65K পার ইয়ার। মানে এটা হলো ডলার, কিন্তু এটা বাংলা টাকা না। এই টাকা দিতেও তারা রাজি। কি বলতেছে আপনার, what we are looking for, 1 or 2 years of experience in SEO, digital marketing or related field, familiarity with SEO tools such as Google Search Console, Google Analytics, Ahrefs, SEMrush or Screaming Frog। মানে এর ভিতরে যে কোনো এই কয়েকটার ভিতরে যে কোনো একটা জানলে চলবে। আর সার্চ কনসোল অ্যানালাইটিক্স এটা বাই ডিফল্ট যে কোনো ফিল্ডে জানা লাগবে, এবং আমরাও সামনে পাবো এগুলো ইনশাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক HTML CSS এন্ড হাউ ওয়েবসাইট আর স্ট্রাকচার, মানে ওয়েবসাইটটা কিভাবে থাকে বা কিভাবে কি করে, এবং বেসিক HTML CSS এর আপনার নলেজ আছে কিনা। যেরকম দেখেন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম বসে বসে, এই যে তার সাইট নিয়ে যে আমি টুকটাক কাজ করতেছি বসে বসে, ডেস্কে বসে করতেছিলাম। তো এই ওয়েবসাইটটা নিয়ে আমার এখন কাজ করতে হচ্ছে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্টের কাজ। তো আমার ওই অনুযায়ী করতে হচ্ছে। তো কিছু কিছু জিনিস এখানে আমার এই ওয়েবসাইটের জন্য বিশেষ করে ডিজাইনিং এর এবং কিছু কাস্টমাইজেশনের কাজ আছে। সো বেসিক এইচটিএমএল সিএসএস নলেজ এখানে দরকার। তো এইচটিএমএল সিএসএস নলেজ বলতে এটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের পার্টের ভিতরে আসে। এখনই আপনাদের দরকার নেই। মানে আমি বলছি কি যে কোনো লেভেলে বড় স্কেলে কাজ পেতে গেলে কিছু কিছু আদার ফিল্ডের নলেজও জানার দরকার। ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনাকে আস্তে আস্তে নিজে নিজে স্টাডি করতে হবে। শুধু এই ফিল্ডে না, বাইরেরও কিছু অনেক সময় জানতে হবে। তো এগুলো আস্তে আস্তে হবে। কিন্তু এই যে জবগুলো আপনি দেখবেন, এর রিকোয়ারমেন্ট গুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আমি কোন দিক দিয়ে আগাচ্ছি, বা আমি কোন দিক দিয়ে আমার নলেজটা আমি গ্যাদার করতেছি। এরপর ওই যে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল হাবিজাবি আছে। বোনাস এক্সপেরিয়েন্স উইথ কন্টেন্ট রাইটিং, যদি আপনি কন্টেন্ট রাইটিংটা ভালো পারেন এটা বোনাস। সিএমএস প্ল্যাটফর্ম লাইক ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো এখানে, শপিফাইটাও দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর গুগল ট্যাগ ম্যানেজ। তো এই যে দেখেন এই একটা জব, এরপরে একটা জব, এরপরে একটা জব, জবের অভাব নেই। তো এখান থেকে কিন্তু চাইলে যে এখনই অ্যাপ্লাই করে আসবে, যে আমি একটা অ্যাপ্লাই করি, ইজি অ্যাপ্লাই। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আমার সিভি টিভি আপলোড করা আছে এখানে, আমার রিসেন্ট সিভি কি আপলোড করা আছে, রিসেন্ট এটা রিসেন্ট কিনা দেখেন, সবকিছু রেডি রাখতে হয় হাতের কাছে। হ্যাঁ, যে আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি যদি অ্যাপ্লাই আন্দাজে করেন বা আপনার যদি এগুলো রেডি না থাকে তাহলে হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে। কিভাবে সিবিডিবি তৈরি করতে হবে সব আপনাদের শিখতে হবে। হ্যাঁ, এই দেখেন এটা দিলাম, দিয়ে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন, অলরেডি অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেছে। কারণ এই জব পাবো কি পাবো না এটা পরের ব্যাপার। এই যে অ্যাপ্লাই করা, এই যে দেখেন কত ইজি। তো আপনি যদি এরকম প্রত্যেকদিন 5টা বা 10টা জব খুঁজে আপনার সেগমেন্টের জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখানে গুছায় অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু মাস শেষে একটা আশা করতেই পারেন যে অ্যাটলিস্ট 2টা বা 4টা কোম্পানি থেকে আমি ইন্টারভিউ থাকবো। তো প্রথমে ধরেন 4টাই আপনি রিজেক্ট হয়েছেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আমার কোথায় ঝামেলা, আমি কমিউনিকেশনে ঝামেলা করতেছি কিনা, বা আমি রিপোর্ট ফাইলগুলো দিতে পারতেছি কিনা, পোর্টফোলিও দিতে পারতেছি। আমি কথার কথা বললাম, এটা কোম্পানি তার ইয়ে অনুযায়ী। হ্যাঁ, হতে পারে কিছু কিছু কোম্পানি ভিডিও কলে নাই, এগুলো ভয় পাওয়ার কিছু না। হ্যাঁ,
যে কালকে বাজারে দাঁড়াইছিল, তো আমার চাচাতো একটা মোটরসাইকেল কিনছে, তো ওইখানে লেখা খুলনা ওয়াসা। তা আমি বলছি যে এই লেখা উঠাবে না? তো বলছে না, এখানে আমি নিজের নাম ওই যে এলইডি লাইট পাওয়া যায় ওইটা দিয়ে লিখবো। হ্যাঁ, বলছে ওয়াহিদ লিখবো ওই জায়গায়। হ্যাঁ, তারপর বলছে ওয়াহিদ মানে জানো, ওয়াহিদ মানে এক। হ্যাঁ, মানে আরবিতে বলছে। আমি বলছি আচ্ছা আচ্ছা, তা ভালো। আমি বলছি তাহলে এরকম লিখলে ভালো না, যে সবাই স্ক্রল হবে, এরকম ভাবে যাবে আসবে, আর কি করে বলছে। বলছে, না, একশো এক জায়গায় থাকবে। তো পাশে আর একজন দাঁড়ানো ছিল, উনি খুব সম্ভবত সৌদি আরবে থাকবে। উনি বলতেছে ওয়াহিদ মানে একটা, ওয়াহেদ মানে এক, এবং উনি এরপরে একের পর এক বিভিন্ন আরবি কনভারসেশন আমাদেরকে শোনাবে। তো আমি, মানে উনি যেভাবে বলতেছে মনে হয় ওনার কাছে ডাল ভাত। বুঝতে পারছেন, মানে কোন কথাতে কোন কথায় গেল দেখেন, উনি পাশে দাঁড়ায় ছিল, উনি ওইটা শুনে উনি সঠিক করে দিল এবং উনি বলতেছে একের পর এক। তা আমার কৌতূহল হলো, আমি বলছি, ভাই কতদিন লাগছিল আপনার এরকম শিখতে? তো প্রথম জায়গায় তো মুখ বন্ধ করে দাঁড়ায় বসে থাকতাম, ই করতাম, কিছু বলতাম না। তো পরবর্তীতে আমি হচ্ছে যখন লোকজনের সাথে চলাচল করা শুরু করলাম, তখন এই বাজারে যেতাম, দেখতাম এটা বলতেছে, এটা এই জিজ্ঞেস করতেছে, ওটা জিজ্ঞেস করতেছে, তো তারপরে বুঝতাম যে আচ্ছা এইটা মনে হয় এই, এইটা মনে হয় ওই। তো আস্তে 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 আমার ভিতরে একটা এমনি কিরকম জানি একটা বুঝ চলে আসলো যে এইটা বললে মনে হয় এটা বোঝানো যাবে। আর একটু ওই আরবি যে শিক্ষা বই আছে, ওই বই একটু দেখতাম যে কোনটার বেসিক কি হবে। হ্যাঁ, তো হ্যাঁ, বলছে যে আমার মোটামুটি ১-১.৫ বছরের ভিতরে আমি কথা বলার মতো একটা জায়গায় চলে আসলাম। পরবর্তীতে এখন তো আস্তে আস্তে পুরো একদম ফ্লুয়েন্ট হয়েছে। তো দেখেন, প্রয়োজনীয়তা আপনাকে শেখাবে। এখন ইংলিশ কনভারসেশন আপনার কাছে মনে হতে পারে যে ভাই অনেক কঠিন। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি একবার শুরু করেন, আপনি যদি একজন মানুষের সাথে কথা বলা শুরু করেন ইংলিশে, আপনার হয়তো প্রথম দিকে একটু কষ্ট হবে। এবং স্পিকিং এর কিছু সহজ টিপস ট্রিক্স আছে, ইউটিউবে দেখলে আপনি বুঝতে পারবেন যে সহজে কিভাবে একটা কনভারসেশন চালাই নেওয়া যায়। গুটি কয়েক ইংলিশ যেন খুব সহজে ইংলিশ আপনার চালাই নেওয়া যায় কনভারসেশন। হ্যাঁ, যেরকম ক্রিকেটাররা কি করে, ও জানে যে টসে গেছে, ধরেন একটা ক্যাপ্টেন, ও জানে ও টসে জিতার পরে ওরে কি মানে, হ্যাঁ, হ্যাঁ, যে হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড, যে তুমি কি ডিসিশন, বলে আই উইল ব্যাট ফার্স্ট, আই উইল বল ফার্স্ট। ও কিন্তু ওইটুকুই মানে শিখছে, মানে ওই কনভারসেশন গুলো আস্তে আস্তে ডেভেলপ করে। আমি যে হোয়াই আর ইউ চুজিং ব্যাটিং ফার্স্ট, অলওয়েজ দ্য পিস ইজ লুকিং গুড, সো দ্যাটস হোয়াই আই এম ব্যাটিং ফার্স্ট বললো। আচ্ছা, ইজ দেয়ার এনি চেঞ্জেস? ইয়েস, অমুক ইন, অমুক আউট, অমুক ইন, তমুক আউট। দেখেন, বেসিক কিছু ইংলিশ যেগুলো আমরা রেগুলার কিন্তু বলি আমাদের লাইফে। তো ওই ইংলিশ গুলো দিয়ে কনভারসেশন কিন্তু করে ফেলে। তো আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য বা এই সেক্টরের জন্য বেসিক কিছু ইংলিশ জানলে হয়ে যায়। দু একটা ছোট ছোট ইউটিউব ভিডিও আছে দেখবেন। হ্যাঁ, ছোট ছোট ওই জিনিসগুলো দেখলে আপনার ওই সমস্যাটা কিন্তু দূর হবে। এবং আপনারা যেটা করতে পারেন, আপনারা দেখা যাবে সপ্তাহে একটা বা দুইটা গ্রুপ কল করতে পারেন এবং চেষ্টা করবেন ওইখানে ইংলিশে কথা বলেন। হাসি না সবাই, সমস্যা কি, মজাই তো পাচ্ছি, হাসলো নাকি, কিন্তু তাতে কিছু যায় আসে না। বুঝতে পারছেন? আপনি যতদিন না পর্যন্ত এসব লজ্জা টজ্জা ছেড়ে ফেলতে পারবেন, আমি তো এখানে কোনো খারাপ কিছু করতেছি না, আমি একটা ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করতেছি। মানে আপনি যতদিন না পর্যন্ত ওই ভীতিগুলো দূর করতে পারবেন, আপনি কিন্তু একটা মানে ভালো লেভেলের কিছু করার জায়গায় যেতে পারবেন। মনে করেন আপনার একটা জবে $১-১.৫০০ দেবে মাসে। তো আপনার তো ক্লায়েন্ট এক্সপেক্ট করবে যে এটলিস্ট কিছু চ্যাট বা কিছু কথা আপনি তার সাথে ভালোভাবে বলবেন। এটা তো সে এক্সপেকটেশন রাখতেই পারে। আর আমি যদি মনে করি যে ধরেন হিন্দি, বাংলাদেশে এমন মানুষ পাওয়া কঠিন যে হিন্দি কম বেশি বোঝে না। কেন জানেন? প্রচুর পরিমাণে হিন্দি সিনেমা দেখে, হিন্দি টিভি সিরিয়াল টিরিয়াল দেখে। দেখে দেখে কিন্তু হিন্দি ম্যাক্সিমাম মানুষই ভালো বোঝে। বিশেষ করে এই যুগের পোলাপান তো হিন্দি মানে বাংলা চেয়েও অনেক কথা ভালো বলতে পারে। তাহলে দেখেন কেন? কারণ ওই দেখে দেখে নলেজটা হয়। So আপনি ইংলিশের ওই জায়গাটা বাড়াই দেন। আপনি ইংলিশ কন্টেন্ট দেখেন, ইংলিশে আপনি সিনেমা দেখেন, ইংলিশ সিরিজ দেখেন, আপনি সাবটাইটেল সহ দেখবেন। যে লেখা ওঠে সেভাবে দেখবেন। পড়বেন, দেখবেন, পড়বেন, দেখবেন, সিচুয়েশনটা দেখবেন। কানে ভালো করে শুনবেন। লিসেনিংটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? মানুষের অসাধ্য বলে কিছু না, ইংলিশ তো একটা ভাষা। আমাদের তো প্রথমে তো ভয় ঢুকাই দিয়ে গেছে গ্রামার দিয়ে। তো স্পিকিং ইংলিশ তো কোনো গ্রামাটিক্যাল রুল মানে না। দরকার না, আপনি বুঝাইতে পারলে হইছে। ধরেন আপনার বললো যে ক্লায়েন্ট যে হোয়াট উইল বি ইউর স্ট্র্যাটেজি ফর কিওয়ার্ড রিসার্চ, যে তোমার কিওয়ার্ড রিসার্চের জন্য স্ট্র্যাটেজি কি, তো বলবেন আই উইল রিসার্চ লেস কম্পিটিটিভ হাই সার্চ ভলিউম কিওয়ার্ড দ্যাট ক্যান র্যাঙ্ক
টপ 10 ইন গুগল। মানে আপনি কিন্তু ওই যে নলেজটা যে আমি এমন কিওয়ার্ড রিসার্চ করবো যেগুলো লেস কম্পিটিটিভ হবে, হাই সার্চ ভলিউম হবে এবং সেগুলো গুগলের টপ 10 এ র্যাঙ্ক করতে হবে। তো এখানে আমি কি ইংলিশ কি এত বললাম, আই উইল রিসার্চ এটুক বলতে পারবেন এরকম মানুষ পায়। লেস কম্পিটিটিভ হাই সার্চ ভলিউম কিওয়ার্ড আমরা প্রত্যেকদিন শুনতেছি এই জিনিসটা, এবং দ্যাট ক্যান বি র্যাঙ্কড অন টপ 10 ইন গুগল, মানে যে যেটা গুগলের টপ 10 র্যাঙ্ক করতে পারে, তাই গেল বলা। আমার এই জায়গায় যে একদম মনে করেন যে ওই যেমন কালকে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে এক প্রেসিডেন্ট ইংলিশে কথা বলছে, তা বলছে তুমি এত ভালো ইংলিশ শিখলে কোত্থেকে। এটা নিয়ে ব্যাপক মজা আছে, ট্রোল আছে, দেখবেন আপনারা। তাদের দেশের রাষ্ট্রভাষা ইংলিশ, এটা ট্রাম্প জানতো না। বলছে তুমি কিভাবে এত সুন্দর ইংলিশ বলো। তো ট্রাম্প অবাক হয়েছে যে অন্য দেশের একজন এসে এত সুন্দর ইংলিশ বলছে, ওদের দেশের রাষ্ট্রভাষা ইংলিশ। তো ব্যাপারটা এরকম যে আপনি আসলে প্র্যাকটিস করলে দেখবেন ওই জিনিসটা কখনোই, এবং আপনার দরকার তো এটা, স্পিকিংটাও দরকার। বাংলা আমরা কিভাবে শিখছি, ওই আস্তে 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 শুনে শুনে শুনেই তো বলা শেখে। এবং আমার মেয়ে এখন কথা বলা শিখতেছে, তো দেখি ও মানে যে জিনিসটা প্রথমে আগে ভালো করে শোনে কয়েকবার যে কি বলতেছি কি বলা হচ্ছে, পরবর্তীতে দেখি ওটা বলার চেষ্টা করে। এবং ইদানিং বলছে খুশি খুশি, মানে ওই যে কোনো একটা জিনিস দিলে যে তুমি খুশি হয়েছো, ওই যে ও বুঝতে পারতেছে তো একটা জিনিস নিয়ে যদি ভালো লাগে তো বলছে খুশি খুশি, মানে ওর এটা ভালো লাগতেছে এটা বলে। তো ব্যাপারটা হলো এরকম যে আপনি যত ভালো শুনবেন তত ভালো বলবেন। মানে সিনেমা দেখতে পারেন, সিরিজ দেখতে পারেন, খেলা দেখতে পারেন, এবং প্রপার সাউন্ড আপনি যেন কানে ভালো শোনেন সেভাবে দেখবেন। তো দেখার জন্য দেখা না, ভিজুয়ালি দেখা না, শোনা দেখা দুটো একসাথে। আর নিজেরা একটু কনভারসেশন করে ছোটখাটো কয়েকটা জিনিস আমাদের এই ফিল্ডে ভালো করার জন্য লাগবে। আমি আশা করি আপনাদের মানে একটু প্র্যাকটিস এটা দিলেই এই জায়গাটায় রেজাল্ট পাওয়া সম্ভব। ঠিক আছে, ওকে, তাহলে আজকে অনেক কথা বললাম, তাহলে ক্লাস